এই পেপার ওয়ানের সিলেবাসটাকে একটু যদি লক্ষ্য করো, বেশি নয়, তো দেখবে তোমাদের 10খানা পার্ট আছে, যারা আমি একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে তো, এবং পুরো ছক কষে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে এগোবে। তো টোটাল এখানে আমাদের 10খানা পার্ট আছে। এই 10খানা পার্টের মধ্যে আমরা এই টোটাল যে 10টা পার্ট আছে, এই 10টা পার্টকে না কতগুলো সাব ডিভিশনে আমরা ভাগ করি। যারা যারা মূলত একটু পড়েছো বিষয়গুলোকে তারা জানো আমরা কিভাবে ভাগ করি, এগুলোকে কতগুলো সাব ডিভিশনে ভাগ করি। কিভাবে? কিছু রাখি আমরা থিওরির পার্ট হিসাবে, ঠিক আছে, কিছু পার্টকে আমরা রাখি থিওরির পার্ট হিসাবে, যে আমরা জানি যে এগুলো সবগুলো হচ্ছে থিওরি, এটা হচ্ছে টোটালটা থিওরি বেসিসে কোশ্চেন হবে এখান থেকে। কিছু কিছু পার্ট আছে যেগুলোকে আমরা রাখি হচ্ছে প্র্যাকটিক্যাল হিসাবে, যেই জায়গাগুলো কিনা টোটালটাই প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাকে হাতে করতে হবে, একদম হাতে কষে সেখানে তোমাকে করতে হবে। কিছু কিছু পার্ট রাখি যেগুলো মুখস্থবিদ্যের, দেখবে আমি একটা ভিডিও করেছিলাম ওই যে বইপত্র সম্পর্কে বলেছিলাম, ওখানেও এই কনসেপ্টটাকে তোমাদের আমি বলেছিলাম। কিছু কিছু থাকে হচ্ছে মুখস্থবিদ্যের উপরে, যেখানে কিনা টোটালটাই মুখস্থবিদ্যে, অর্থাৎ তোমাকে মুখস্থ করতে হবে সম্পূর্ণটা, ঠিক। আরেকটা থাকে যেটা বুঝতেও হবে আবার মুখস্থও করতে হবে। তো এইভাবে কতগুলো পার্ট আছে। এবার এই টোটাল পার্টগুলোকে নিয়ে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তুমি এটাকে যদি একটু ইনডেপলি মানে পাস করার মতো করে যদি পড়তে চাও, হ্যাঁ, এবার যদি তুমি এভাবে পড়তে চাও যে হেলে দুলে পড়লে যে মোটামুটিভাবে পাস না করলেও চলবে, ঠিক আছে তো, থাকে অনেকে আমি দেখি, তো না পাস না করলেও চলবে, মোটামুটিভাবে হেলে দুলে যতটুকু মনে হচ্ছে ওইটুকু মূলত পড়ে রাখি তাহলেই হবে। তো তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়। এবার যদি পাস করার মতো করে পড়তে চাও যে না তোমাকে কোয়ালিফাই করতে হবে, তাহলে এগুলোর থেকে এক ধাপ এগিয়ে গিয়ে তোমাকে একটা শিডিউল বানাতে হবে, যে আমি কবে কী ধরনের কীভাবে মূলত এই বিষয়গুলোকে কমপ্লিট করব, বা এইগুলোকে কিভাবে পড়ব। কিভাবে পড়বো এই শব্দটা অবশ্যই তোমাকে রাখতেই হবে মাথায়। যদি এই কিভাবে শব্দটা না আসে তাহলে কিন্তু তোমার পড়াশোনার মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে যে কিভাবে পড়বো এই শব্দটার ভিত্তিতেই তুমি ধরতে পারবে যে তোমার কতটুকু সক্ষমতা আছে কতটুকু নেই। এটা কিন্তু তোমার একটু ক্লারিফাই রাখতে হবে। সক্ষমতা বলতে আমি কি বোঝাতে চাইছি? সক্ষমতা বলতে আমি বোঝাতে চাইছি যে তুমি কোনটাকে নিজের থেকে বুঝতে পারবে, কোনটা তোমার বইপত্র বা কিছু নোটসপত্র কিছু তোমাকে করতে হবে, সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে তো। সেগুলো আইডেন্টিফাই না করলে কিন্তু হবে না। তুমি যদি ভাবো যে আমি জাস্ট শুরু করলাম পড়া এবং সমস্তটা মানে হতেই থাকবে, গো থ্রু হতেই থাকবে, সেটা কিন্তু নয়। তো একটু সচেতনভাবে করতে হবে। দেখো 7 মাসের টোটাল যে স্টাডি প্ল্যানটা তোমরা যদি আমি যেভাবে বলছি এইটাকে যদি একটু ফলো করো, আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমরা যেমন কমপ্লিট করতে পারবে, খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলোর উপরে তোমার একটা কমান্ডও তৈরি হয়ে যাবে। প্রথম মান্থে তোমরা টিচিং অ্যাপটিটিউডটাকে রাখবে। টিচিং অ্যাপটিটিউড কী বলো তো? কনসেপচুয়াল যেগুলো আসে, বিভিন্ন থিওরি থাকে, ঠিক আছে তো। এখানে বিভিন্ন ধরনের তুমি থিওরি পাবে, ঠিক আছে তো, বিভিন্ন ধরনের মেথড পাবে, ঠিক আছে। যেমন আমি 2-1টি বলছি, যেমন তুমি গ্যাগনে আর ব্রিংসের থিওরি পাবে, তুমি ব্লুম ট্যাক্সোনমির থিওরি পাবে, তুমি তারপরে এখানে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে পরীক্ষায় ওগুলোর কথা বলছি। তারপর আরও তো অনেক থিওরি আছে, ঠিক আছে তো। তারপরে তুমি এখানে বিভিন্ন ধরনের কনসেপচুয়াল এসপেক্টসগুলো কীভাবে আসছে, যেমন লার্নার মেথড থিওরি, যে স্কুল অফ থট আছে, যেমন কনস্ট্রাকটিভ স্কুল অফ থট আছে, কগনিটিভ স্কুল অফ থট আছে, বিহেভিয়ার স্কুল অফ থট আছে। তারা কীভাবে প্রত্যেকটা টিচিং স্ট্রাকচারটাকে কীভাবে দেখছে, এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু তোমাকে একটু কনসেপ্টগুলোকে কিন্তু ভালোভাবে এখানে ক্লিয়ার করতে হবে। কারণ এই যে অংশটুকু আছে, এই যে আমি কয়েকটা অংশে বিভক্ত করেছি, এই অংশটুকু থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। লেভেল অফ টিচিং খুব একটা জটিল নয়, পারবে, 3টে জাস্ট লেভেল আছে, পারবে। কিন্তু অবজেক্টিভস যেগুলো থাকে, এই অবজেক্টিভসগুলো থেকে কিন্তু আমাদের ঘেটে ঘ করে দেয়, ঠিক আছে তো। তো অবজেক্টিভসগুলোর মধ্যে কিন্তু তোমার একদম ক্ল্যারিটি রাখতে হবে, একদম স্বচ্ছ ধারণা রাখতে হবে যে কোনটার কি অবজেক্টিভস রয়েছে বা কোনটার কি ধরনের বিষয়ে অ্যাড রয়েছে। একদম স্বচ্ছ ধারণা রেখে এটাকে কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে তো। এবং লার্নার্সের ক্যারেক্টারিস্টিক্স, মেথড অফ টিচিংয়ের কী ধরনের এইড ব্যবহার হয়, এভালুয়েশন সিস্টেম দেখবে। আজকে আমি ওটা নিয়ে একটা ক্লাস দিয়েছি, আমি জানি না তোমরা দেখেছো কিনা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বেসিসে ক্লাস দিয়েছি। ওটা দেখলেও প্রিভিয়াস ইয়ারে কী ধরনের স্ট্রাকচারকে ফলো করেছে একটু দেখতে পারবে। আমি সকাল 11টার নাগাদ এভালুয়েশন সিস্টেম দিয়ে একটা ক্লাস দিয়েছি, যেখানে 2019 থেকে 2023 পর্যন্ত সলভ করিয়েছি, ঠিক আছে তো। যে কীভাবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, কীভাবে আইডেন্টিফাই করতে হবে বিষয়গুলোকে, সেই হিসাবে। আর সব থেকে কমন যেটা আমরা ভুল করি, আমরা নোট করি না, ঠিক আছে। যারা সেলফ স্টাডি করছো তাদের কথা বলছি, কিন্তু যারা অন্য কোথাও পড়ছো বা কি হচ্ছে তারা তো টিচার তোমাকে নোট দিয়ে দেবে, যারা সেলফ স্টাডি করছো।
তারা কিন্তু নোট করো না, কী করো, ওই এক দুটো জায়গায় গিয়ে জিজ্ঞেস করবে স্যার একটা ভালো বই বলে দিন, বা ম্যাম একটা ভালো বই বলে দিন, তারা একটা ধরে নাও তাদের মতো করে একটা বই বলে দিল, ওই বইটা কি তুমি তারপর হঠাৎ পড়ে নাও, তারপর নিজে নোট করো না। মাথায় রাখবে নিজে নোট করতে হয়, ঠিক আছে? কেন বলো তো নিজে নোট করতে হয়? না হলে না ওই বিষয়গুলোর সাথে তুমি নিজেকে অ্যাটাচ করতে পারবে না, ঠিক আছে? তো প্রত্যেকটা পড়বে, থ্রুলি নোট করবে। টিচিং অ্যাপটিটিউডের একটা মিনিমাম তোমার টিচিং অ্যাপটিটিউড রিলেটেড 50 থেকে 60 পাতার একটা নোট তোমার থাকতে হবে। ইভেন আমরাও যখন পড়াই, আমাদের যখন পেইড ব্যাচে আমরা পড়াই, প্রত্যেকটা নোট আমাদের 50 থেকে 60 পেজের ঊর্ধ্বে থাকে। কারণটা হচ্ছে মিনিমাম এইটুকু যদি তোমার ডেটা না থাকে তাহলে তুমি কি পড়লে, বুঝতে পারলে তো? তার বেশি তো থাকতেই হবে, কিন্তু 50 থেকে 60 পেজের একটা নিজস্ব হাতে করা বা টাইপ করা, তুমি যদি ল্যাপটপে পড়তে অভ্যস্ত তাহলে টাইপ করে নিলে কোনো প্রবলেম নেই তাতে, ওগুলো আবার তাহলে সুবিধেও হবে তোমার। কিন্তু যদি তুমি হাতে করছো তো প্রত্যেকটা খাতায় একটা পাওয়া যায় না ক্লাসমেটের খাতাগুলো, ওই যে দেখবে সেকশন ডিভাইডেড থাকে, ওই অনুসারে ওই সেকশন ডিভাইডেড যেগুলো থাকে সেগুলো অনুসারে একটা খাতা কিনে নেবে, যেখানে কিনা একটু মোটামুটি পেজ থাকবে, মোটামুটি ভালো পেজ থাকবে ওই অনুসারে, ঠিক আছে? তো ওই অনুসারে খাতা কিনে নিলে এবং সেটাকে তারপর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে চ্যাপ্টার তৈরি করলে, টিচিং অ্যাপটিটিউডের আলাদা চ্যাপ্টার, এবং সেগুলোকে কি করবে বলো তো, ছকের থ্রুতে মাথায় রাখবে। ছক মানে চার্ট, ঠিক আছে? তো চার্টের থ্রুতে মাথায় রাখবে। যেমনটা আমরাও দেখবে আমাদের স্টুডেন্টদেরকে চার্ট দিয়ে দিই, ঠিক আছে? তো ধরে নাও তুমি বুঝতে পারছো না, কগনিটিভ এসপেক্টে তুমি ধরতে পারছো না, ধরে নাও যে ব্লুম ট্যাক্সোনমির চার্ট ছাড়া মনে রাখা সম্ভব নয়। বইয়ের মধ্যে দেখবে কিছু কিছু সময় আমরা দেখি যেগুলো বাজার চলতি বই থেকে, ওগুলো তো ওই ধরনের চার্টগুলো খুব একটা ইউজ করা হয় না। হ্যাঁ, এখনকার দিনে এসেছে কিছু কিছু বই এসেছে যেগুলোতে আমি আসছি, ওগুলোতে ভালো চার্ট ব্যবহার করা হচ্ছে, কিন্তু কিছু কিছু বই আছে যেগুলোতে চার্ট ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো চেষ্টা করবে তোমার খাতার মধ্যে তুমি পড়ে নিয়ে সেই অনুসারে চার্ট করবার, ঠিক আছে? তো আচ্ছা, এইটার মধ্যে এটা, হ্যাঁ, টিচিংয়ের মধ্যে কম চার্ট করলেও হবে, কিন্তু রিসার্চের ক্ষেত্রে প্রচুর চার্ট করতে হয়, ওটাতে আমি আসছি পরে। তো টিচিংয়ের ক্ষেত্রে এইভাবে চার্ট কনসেপ্টটাকে আনবে, চার্ট করে 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 সেই জায়গাগুলোকে মাথায় রাখবে, ঠিক আছে? তো যেমন ধরে নাও আমি এই যে লেভেল আপ টিচিং, এটা সিম্পল বিষয় ধরছি, লেভেল আপ টিচিংয়ের যে 3টে টিচিং আছে, ঠিক আছে? তো তিনটে টিচিংয়ের তুমি চার্ট বানিয়ে নেবে, প্রপার চার্ট থাকবে তোমার একদম খাতার মধ্যে, যেন তোমার দেখলেই যেন মনে পড়ে যাবো, আচ্ছা এই টিচিংয়ের এই লেভেলের প্রোপোনেন্ট ইনি, এই লেভেলের প্রোপোনেন্ট ইনি মূলত এই কথা বলেছেন, এই লেভেলের মধ্যে এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আর সব থেকে চেষ্টা করবে হাইলাইটার ব্যবহার করা, ঠিক আছে? নোটটা করলে এবং হাইলাইটার, আমি জানি যেগুলো বলছি এগুলো অনেকেই তোমরা জানো যে স্যার এগুলো নতুন কি, আমরাও তো জানি যে হাইলাইট করলে ভালো হয়, কিন্তু কোন জায়গাগুলো হাইলাইট করতে হবে সেইগুলোকে শোনো, সেগুলোকে একটু খাতার মধ্যে লেখো, কোন জায়গাগুলো হাইলাইট করবে মাথায় রাখবে। টিচিং অ্যাপটিটিউডে কোন জায়গা থেকে প্রশ্ন আসে তোমার, মেথডের মূল এসপেক্ট দেখবে প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে সবসময় টিচিং অ্যাপটিটিউডে জিজ্ঞেস করে মেইন অবজেক্টিভস, লিস্ট অবজেক্টিভস, সেকেন্ডারি অবজেক্টিভস। তো তোমাকে একটা বিষয়ে তুমি ধরে না 3-4টে বই, আর একটা বই কখনোই ফলো করবে না, মিনিমাম 3টে বই তোমাকে ফলো করতে হবে, মিনিমাম, তার বাইরে তো আরও আছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে প্রত্যেকটা বই থেকে ডেটা নিলে, নোট ডাউন করলে সেগুলোকে, এবার নোট ডাউন করে 3টে কালার ব্যবহার করবে যদি তুমি পারো আর কি, হাইলাইটার, একটা ইয়েলো ব্যবহার করলে, একটা গ্রিন ব্যবহার করলে, আর একটা যে কোনো একটা পার্পল বা কিছু একটা ব্যবহার করলে। ইয়েলোকে ধরে নাও তোমার ইন্ডিকেট করা থাকবে যেগুলো কিনা মেইন এসপেক্ট, ওই চ্যাপ্টারের মধ্যে এইটুকু হচ্ছে মেইন জায়গা, ওটাকে ইয়েলো দিয়ে হাইলাইট করবে, ঠিক? যেটা তোমার থাকবে হচ্ছে ধরে নাও যে মোটামুটিভাবে তোমার জানা আছে কিন্তু ওখান থেকেও সম্ভাবনা আছে, সেগুলোকে আলাদা একটা কালার ডিসাইড করলে, মোট কথা তোমার যেন চোখে সবসময় ধরা থাকে যে এটা এই, এটা ওই, এটা এই। যেমনটা আমি সবসময় বলি, আমরা যে নোটটা দিই, আমরা যখন পড়াই তখন নোটটা দিই, তখন সব স্টুডেন্টকে বলা হয় যে হাইলাইট করবে, ওটাকে প্রিন্ট করে নিয়ে ওটাকে হাইলাইট করবে, বা ল্যাপটপে যদি পড়ো, ল্যাপটপে ওয়ান নোট বলে সফটওয়্যার আছে, ওটা দিয়ে হাইলাইট করে রাখবে গ্রিন, এটা যেটা তোমার মনে হচ্ছে যে এটা এইটুকু জায়গা আমার মনে থাকবে না বা এই জায়গাগুলো থাকবে। তো সবসময় এই জায়গাগুলোর উপর ফোকাস করবে, ঠিক আছে? তো চার্ট বেসিসে, আবারও বলছি, চার্ট বেসিসে মনে রাখবে, তবে খুব সহজে মনে থাকবে। টিচিং অ্যাপটিটিউডকে 1 মাসের মধ্যেই কমপ্লিট করবে। 1 মাসের মধ্যে যখন এটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, ফাইনালি যখন এটা হয়ে গেল, কারণ এটাতে তোমাকে সময় দিতে হবে, কারণ তোমরা শুনলে অবাক হবে, টিচিং অ্যাপটিটিউড থেকে মিনিমাম দেখো 5টা তো কোশ্চেন নির্ধারিত, 5টা তো দিতেই হয়, কিন্তু কোনো সময় দেখা যায় নেট টিচিং অ্যাপটিটিউড আর রিসার্চ অ্যাপটিটিউড এগুলো থেকে 7 থেকে 8টা কোশ্চেন দিয়ে দেয়। তার মানে এখান থেকে কোনো পোর্শন বাদ দেওয়া মানে তোমার ধরে না কিছু কোশ্চেন তুমি নিজের ইচ্ছাতে হাতছাড়া করছো, এমনটা ধরা হবে। তো এই জায়গাটাকে তোমাকে ফলো করতে হবে বা ফোকাস করতে হবে, ফোকাস শব্দটা আমি ব্যবহার করছি, ফোকাস করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাকে কিন্তু সময় দিতে হবে পুরো 1 মাস। মনে হতে পারে যে আর এগুলো তো জানা, আমি তোমাদের বলছি তো, মনে হবে এগুলো জানা, কিন্তু তবুও দেখবে টিচিং অ্যাপটিটিউডে গিয়েই তোমার পরীক্ষাতে ভুল হবে, কারণ টিচিং অ্যাপটিটিউডের কনসেপ্টগুলোই এই ধরনের,
যতক্ষণ না সেগুলোকে পড়ে বা বুঝে আয়ত্ত করতে পারছো ততক্ষণ হবে না। সব থেকে বেটার হয় যারা নিজে নিজে পড়ছো গ্রুপ ডিসকাশন করো, বা কোনো একজন টিচারের সহায়তা নাও, যে কোনো একজন টিচার কোনো একটা কনসেপচুয়াল জায়গাকে বুঝিয়ে দিচ্ছে। কারণ আমরা যখন শুধু রিড করি তখন না সব কিছু বিষয়ে আমাদের ব্রেন তো একমুখী, ব্রেন বহুমুখী কিন্তু নয় আমাদের। তো যেটা ফোকাস করছি ওটার উপরে মনে থাকছে। এবার কি হয় বলো তো, আমরা স্টাডি করছি কিন্তু ওর বাইরে আমরা ভাবতে পারি না যে আচ্ছা এই কনসেপ্টটাকে কত বহুভাবে পরীক্ষা দিতে পারে, সেটা আমরা ভাবতে পারি না, বা এটাকে কীভাবে মনে রাখবো ভাবতে পারি না। তখন কি হয়, বন্ধুদের সাথে যখন ডিসকাশন করি বা কোনো একজন টিচারের সাহায্য নিচ্ছি, তখন তিনি যখন বলছেন ওই ভিত্তিতে কিন্তু আমাদের মনে থাকে। এই যে টোটালটাকে যখন যেভাবে বললাম এইভাবে যখন কমপ্লিট করবে, ফাইনালি আসবে তুমি তখন প্র্যাকটিস করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে ওই চ্যাপ্টারগুলোর বেসিসে, সে হোক 50টা 100টা 150টা 200টা যেটাই হোক না কেন, প্রতিনিয়ত এমসিকিউ প্র্যাকটিস করো। ধরে নাও এই যে মার্চ মাসের আজকের থেকে তুমি তুমি ধরে নাও পড়া শুরু করলে, মার্চের একদম শেষে গিয়ে 1-2 দিন রেখে মূলত টোটাল নোট যেটা তুমি বানিয়েছো, নিজে হাতে করেছো বা টিচার দিয়েছেন যেটাই হোক না কেন, সেটাকে রিভাইজ করবে প্রতিনিয়ত, প্রত্যেক বেসিসে রিভাইজ করবে। অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবে। এখনকার দিনে অনেক সুবিধা আছে এমসিকিউ প্র্যাকটিস করার। তুমি যদি কোনো বইপত্র কিনতে চাও তাহলে আমি সেটাও বলে দিচ্ছি, দেখবে কেভিএস মদনেরই এমসিকিউ প্র্যাকটিস সেট আছে। কিন্তু ওগুলোতে কি হয়, শুধু বই থাকে তো ওগুলোতে নতুনত্ব আসে না। মনে করো যে ওই একই জিনিস তোমাকে তারপর বারবার দেখতে হয়। না হলে তুমি কিছু দেখবে প্লে স্টোরে কিছু অ্যাপ পেয়ে যাবে যেগুলোতে কিনা তুমি প্র্যাকটিস করতে পারো এমসিকিউ, সেটা করতে পারো, বা আমাদের অ্যাপকে ব্যবহার করতে পারো। আমাদের অ্যাপেও দেখবে মূলত একটা তোমরা প্র্যাকটিসের জন্য মূলত পেয়ে যাবে। তো এই অনুসারে তোমরা কিন্তু রেগুলার বেসিসে প্র্যাকটিসটা করবে। দেখবে একটি কোডই আছে যে প্র্যাকটিসই সবসময় কিন্তু তোমাকে পারফেক্ট করে তোলে। তো প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো সম্ভব না। তুমি যে পড়ে তুমি কি বুঝলে, তো সেটা তখনই বুঝতে পারবে যখন প্র্যাকটিস করবে। তো প্রথম মাসে কিন্তু টিচিং অ্যাপটিটিউড ধরবে। আবারও বলছি, প্রথম মাসেই যে আমি দেখি অনেক স্টুডেন্ট এরকম করে, প্রথম মাসেই প্রিপারেশন শুরু করেছে নিজেকে মহান বানানোর জন্য, প্রথম মাসেই সে কী করবে, ম্যাথে ঢুকে যাবে, ম্যাথটাই আগে আমি করব। এবং ম্যাথ করতে করতে যখন দেখে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যায়, তখন বলবে আমার দ্বারা না, এগুলো মনে হবে না, আমি মনে হয় পারবো না। মাথায় রাখবে সবগুলোর একটা সিকোয়েন্সিং টেকনিক আছে। যেমন তোমরাও যখন টিচিং অ্যাপটিটিউড পড়বে দেখবে একটা টিচিংয়ের যেমন থাকে, লার্নিংয়েরও কিছু প্রসেস রয়েছে। কখনোই কমপ্লেক্স টু সিম্পলে যেতে নেই, সিম্পল টু কমপ্লেক্সের দিকে যেতে হয়। ঠিক আছে? তো সিম্পল টু কমপ্লেক্সের দিকে যেতে হয়। সিম্পল যেটা তোমার মনে হচ্ছে এটা সিম্পল, ওটা দিয়ে শুরু করো না। ক্ষতি কি, তোমাকে তো সবই পড়তে হবে, ক্ষতি কি? তো ওটা দিয়ে আগে শুরু করো। তো টিচিং অ্যাপটিটিউড দিয়ে শুরু করলে, প্রথম মাস টিচিং অ্যাপটিটিউড করলে, আমি সব বই বলে দেবো কিন্তু শেষে, মাথায় রাখবে প্রত্যেকটা পয়েন্ট ধরে বই বলে দেবো, কোন বই কোনটার জন্য পারফেক্ট। তারপরে রিসার্চ অ্যাপটিটিউড সেকেন্ড মান্থে শুরু করো, কারণ একটু তারপর জটিল বিষয়ে ঢুকে যাও। ঠিক আছে? তো রিসার্চ অ্যাপটিটিউড সেকেন্ড মান্থে শুরু করো। এবার অনেকেই এটা করতে পারো, কমিউনিকেশন আগে শুরু করতে পারো। কমিউনিকেশন অনেকটা ইজি, কনসেপ্টগুলো জাস্ট বুঝতে হয়, কমিউনিকেশনটাও আগে শুরু করতে পারো, বাট যেটা তোমাদের ইচ্ছে। তো আমি সাজেস্ট করছি টিচিং অ্যাপটিটিউডটা শুরু করতে। তারপর রিসার্চ, ধরে নাও এপ্রিলে তুমি রিসার্চ অ্যাপটিটিউড শুরু করলে। রিসার্চের মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট। বেসিক স্ট্রাকচার এটাই, এখান থেকে কোশ্চেন প্রচুর দেয়। স্টেপস অফ রিসার্চ, কী ধরনের স্টেপ ফলো করা হচ্ছে প্রত্যেকটা রিসার্চে, ওটাও খুব এখান থেকে প্রশ্ন আসে। স্টেপগুলো দেখবে সিকুয়েন্সিয়ালি দেয়, তারপর বলে যে এটার মধ্যে কোন স্টেপ হলে ভালো হতো, রেট্রোস্পেক্টিভ হবে নাকি প্রসপেক্টিভ হবে, নাকি এটা মূলত তোমার প্লেসিবো এফেক্টের মধ্যে পড়ছে নাকি বায়াসনেসের প্রেক্ষিতে পড়ছে। অনেকগুলো টার্ম এখানে দেখবে পাবে, ভ্যারিয়েবলের কনসেপ্ট, ভ্যারিয়েবলকে মেজারমেন্ট করবার কনসেপ্ট, এগুলো কিন্তু রিসার্চের এখানে আসে। এটাতে 1 মাসের বেশি লাগা দরকার রিসার্চে, কারণ এটা খুবই ডিপ কনসেপ্ট থাকে। কিন্তু যেহেতু আমাদের সময়কে মেকআপ করতে হবে, তো 1 মাসই তোমার সময় নেওয়া উচিত। ঠিক আছে? হয়তো 1-2 দিন বেশি লাগলো, ওটা আলাদা ব্যাপার, কিন্তু 1 মাসই তোমার এটা সময় নিতে হবে রিসার্চ অ্যাপটিটিউডের জন্য। ঠিক আছে? তো রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে স্টেপসগুলোর উপরে একটু বেশি ফোকাস করার, কারণ স্টেপস অফ রিসার্চের মধ্যে অনেক বিষয় লুকিয়ে থাকে, যেমন হচ্ছে স্যাম্পল, হাইপোথিসিস, পপুলেশন, এই সমস্ত কিছু স্টেপস অফ রিসার্চের মধ্যে লুকিয়ে থাকে। এই জায়গাটাকে আমি তোমাদের বলছি, এই যে মেথড, স্টেপ আর ক্যারেক্টারিস্টিক্স, এটা যদি মোটামুটি কমপ্লিট করতে পারো, তোমার রিসার্চের অর্ধেকটা কমপ্লিট হয়ে যায়। তারপরে পেপার রাইটিং, তারপরে ধরে নাও ফুড নোটগুলো কীভাবে করতে হয়, এপিএ ফরম্যাটে নাকি এমএলএ ফরম্যাটে নাকি শিকাগো ফরম্যাটে, সেগুলোর একটু জানতে হবে, এথিক্যাল পয়েন্ট অফ ভিউগুলো জানতে হবে। কিন্তু এগুলোর থেকে তুলনামূলক একটু কম কোশ্চেন আসে। ঠিক আছে? তো বিবলিওগ্রাফি কীভাবে করতে হবে, ইন্ডিকেটার্সগুলো কীভাবে থাকবে, তুলনামূলক কম কোশ্চেন আসে, হঠাৎ হয়তো কিছু দিয়ে দেয়। কিন্তু কনস্ট্যান্ট কোশ্চেন যদি দেখো, এই 3টে
এই তিনটে আমি জাস্ট এখানে ছোট ছোট করে লিখেছি বলে ভেবো না যে খুব কম এখানে কম বিষয় আছে, না, এখানে পুরো রিসার্চ অ্যাপটিটিউড এখানে ঢোকানো আছে, মানে অনেক কিছু এখানে আছে, অনেক থিওরিজ পাবে, অনেক মেথড পাবে। হ্যাঁ, কোনটা এক্সপোজড ফ্যাক্টো মেথড দেখবে, এক্সপোজড ফ্যাক্টো মেথডের সাথে ডেসক্রিপটিভ মেথড মিলিয়ে যাবে, হিস্টোরিক্যাল মেথড মিলিয়ে যাবে, তো ওগুলোকে কীভাবে আলাদা করতে হবে ছোট 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 করে সেগুলোকে নোট ডাউন করবে প্রত্যেকটা বিষয়কে। সেকেন্ড মান্থে এটা হলো, আবার সেম আমরা এটা প্রত্যেক মাসে কমপ্লিট করব আর এটাকেই ফলো করব। যখন আমাদের হয়ে গেল তারপর এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করো, রিভাইজ করা শুরু করবো নোটটাকে। এপ্রিলে তুমি এটা কমপ্লিট করে ফেললে, তারপরে মেতে এবার তোমাকে, যেহেতু কমিউনিকেশনের চ্যাপ্টারটা তুলনামূলকভাবে ছোট, খুব একটা বড় চ্যাপ্টার নয় কমিউনিকেশন, তো এইখানে তোমাকে দুটো এসপেক্টকে ঢুকিয়ে দিতে হবে। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন যেটা আছে, আমরা তুলনামূলকভাবে রিডিং কম্প্রিহেনশনটাকে ভাবি যে মোটামুটি পড়লেই হয়ে যায়, রিডিং কম্প্রিহেনশনটাতে খুব একটা সময় দিতে হয় না। হ্যাঁ, পড়লেই হয়ে যায়, জাস্ট একটু টেকনিক জানতে হয়। তো রিডিং কম্প্রিহেনশনের ধরে নাও বিভিন্ন ধরনের রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজগুলোকে এখানে প্র্যাকটিস করা শুরু করো। তো কমিউনিকেশনে কী হবে দেখবে, কমিউনিকেশনের টাইপ, ক্যারেক্টারিস্টিক্স, এই যে টাইপসগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে কমিউনিকেশনের টাইপসগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। আর এখন ইদানিং এই ম্যাস মিডিয়ার কনসেপ্ট থেকে প্রশ্ন দিচ্ছে। এখানকার যে থিওরিগুলো আছে, হাইপারডার্মিক থিওরি, বুলেট থিওরি, হ্যাঁ, কাল্টিভেশন থিওরি, আরও অনেক ধরনের থিওরি আছে, প্রায় ধরে নাও মোটামুটিভাবে এখানে তুমি 15 থেকে 16 রকমের থিওরি পাবে। এই থিওরিগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আর টাইপস কিন্তু অনেকভাবে হয়, পারপাসের বেসিসে আমরা কমিউনিকেশনকে আলাদাভাবে ভাগ করি। আমরা যখন স্ট্রাকচারের ভিত্তিতে ধরি তখন আলাদাভাবে ভাগ করি, আমরা যখন নেটওয়ার্কের ভিত্তিতে ধরি তখন আলাদাভাবে ভাগ করি, আমরা যখন মূলত কমিউনিকেশনের ফর্মালিটির ভিত্তিতে দেখি তখন আলাদাভাবে ভাগ করি, ইনফর্মালিটির ভিত্তিতে আলাদাভাবে ভাগ করি। তো টাইপসগুলোর উপরে কিন্তু বেশি গুরুত্ব দেবে। আর কোনো বইয়ে কিন্তু এই টাইপসগুলো সঠিকভাবে ধরা নেই। তো তোমাকে চেষ্টা করতে হবে বিভিন্ন জায়গায়, ধরে নাও দরকার পড়লে কোনো টিচার হয়তো বা ফ্রিতে ক্লাস করাচ্ছেন, তো সেইগুলোতে তোমাকে দেখতে হবে তিনি কী কী টাইপ ধরিয়েছেন, সেই জায়গাগুলোকে একটু করতে হবে, সেগুলোকে একটু আইডেন্টিফাই করে আমরা রাখতে হবে। কিছু কিছু বইয়ে খুব স্পষ্ট আছে, আমি বলে দেবো শেষে কোন বইটাতে কোন চ্যাপ্টারটা পড়লে ভালো, কারণ ওই বইগুলোতে ওইভাবে আছে, আমি পুরো লিখে দিচ্ছি। তো সেটাকে কিন্তু তোমাকে ফলো করতে হবে। আর আরেকটা জায়গা, বেরিয়ার্সের মধ্যে নয়েজ এবং নয়েসলেস চ্যানেল, নয়েজ কীভাবে কাজ করছে, বেরিয়ার্স কীভাবে আসছে, এখানে কোল আর চ্যানেল মডেলটা একটু ঢুকে যাবে, যেখান থেকে যেমন এই যে তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো দেখবে ওই মডেল থেকে প্রতিনিয়ত কোশ্চেন করে এসেছে এনটিএ, কারণ এনটিএর খুব প্রিয় জায়গা ওই জায়গাগুলো। তো এগুলোকে কিন্তু তোমাকে একটু কমিউনিকেশনের চ্যাপ্টারের মধ্যে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এটা তো বেশি সময় লাগবে না তোমার, কারণ ইজি বিষয়, ইজি মানে কি পড়লেই হয় আর কি। একটু যদি ভালোভাবে কেউ বুঝিয়ে দেয় বা তোমার যদি বোধগম্যতার সক্ষমতা থাকে যে হ্যাঁ এটাই বলেছে, ওটা যদি ঠিকঠাকভাবে বুঝতে পারো, তাহলে তোমার খুব একটা বেশি এখানে সময় লাগবেই না। ঠিক আছে, এটা আমি বলতে পারি। এবার এফেক্টিভ কমিউনিকেশন কিভাবে হতে পারে, এফেক্টিভ কমিউনিকেশনের নিয়ম কী কী আছে দেখবে। আমরা সবসময় দেখবে টিচিংয়ের ক্ষেত্রেও আসে, এফেক্টিভ টিচিং মানে কার্যকারী, অর্থাৎ যেই উদ্দেশ্যে আমরা টিচিংটা করছি ওই উদ্দেশ্যটা কোন ভিত্তিতে কার্যকর হচ্ছে বা কোন ভিত্তিতে ওটা কাজে লাগছে, এটা হচ্ছে এফেক্টিভ। এই জায়গাটাকে আমরা এফেক্টিভ বলে মূলত সাজেস্ট করে থাকি। তো তোমাকে কিন্তু এই এফেক্টিভ টিচিং, এফেক্টিভ কমিউনিকেশন এগুলোর থেকে কিন্তু প্রশ্ন দেবে পরীক্ষাতে। খুব মনোযোগ সহকারে এই জায়গাগুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, খুব মনোযোগ সহকারে হ্যান্ডেল করতে হবে যে কীভাবে এফেক্টিভ হবে, কোনভাবে এফেক্টিভ হয় না। এই জায়গাগুলো যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু পরীক্ষাতে আটকে যাবে। ঠিক আছে, পরীক্ষাতে আটকে যাবে তুমি। তো ওর জন্য চেষ্টা করবে এফেক্টিভনেস কোনভাবে আসছে কি আসছে না এগুলোকে খাতায় নোট করার। একই জিনিস বারবার বলছি না, প্রথমের দিকেই বলে দিয়েছি, খাতার নোট করবে, বা কারোর নোট পড়ছো বা কোনো টিচারের নোট পড়ছো, বা ধরে নাও যে কেউ তোমাকে নোট দিয়েছে কোনো দাদা দিদি, তো তাদেরগুলোকেও নোট করবে নিজে। যতক্ষণ না নিজে নোট করবে ততক্ষণ কিন্তু তোমার সমস্তটা কিন্তু হাতে আসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজের নোট ম্যান্ডেটরি। আর যদি নিজে নোট না করো, যে প্রিন্টটা নেবে, যে কোনো প্রকার নোট বই বা যেটারই প্রিন্ট নেবে, ওই প্রিন্টের মধ্যে যেটা তোমার হাতে যে শিটটা থাকবে ওটার মধ্যেই তোমার নিজস্ব জায়গাগুলোকে ওইটুকুর মধ্যে লিখে রাখো, ওটাকেই দাগাও। মাথায় রাখবে, আমি দেখি অনেকেই বইপত্রতে বা নোটসে দাগাতে চায় না বা কলম দিয়ে সেগুলোতে মার্ক করতে চায় না। মাথায় রাখবে, যতক্ষণ না মার্ক করছো না ততক্ষণ আমাদের ব্রেইন না খুব মূলত স্মার্ট। যতক্ষণ না তুমি মার্ক করছো ততক্ষণ ব্রেইন ওটাকে নেবেই না, ওটাকে তোমাকে হাইলাইটেড হিসেবে নেবেই না। তো দেখবে তুমি যখন পরবর্তীকালে রিভিশন দেবে, পৃষ্ঠা উল্টাবে, তখন দেখবে ওই ওপর দেখে চলে যাচ্ছ, ইনডেপথগুলো ধরতেই পারছো না। তোর জন্য সবসময় মার্ক করবে, নিজের মতো করে মার্ক করবে। তোমার নিজেরই তো বই, নিজেরই তো নোট, তো মার্ক করাতে কোনো প্রবলেম নেই। তো ওটাতে দরকার পড়লে একদম পুরো মার্ক করে দাও, ঠিক আছে? তো মানে একদম যতটা দাগানো যায় ততটা দাগাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমি মনে করি পড়তে হলে দাগাতে হবে,
তোমার যদি কনসেপ্ট থাকে যে আমি পড়বো, তো পড়তে হলে দাগাতে হবে, না হলে কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। ঠিক আছে? তো এবার তোমরা বলবে যে স্যার কনসেপ্টের সাথে দাগানোর কি সম্পর্ক আছে? ওটা সাইকোলজিক্যাল। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, দাগিয়ে দাগিয়ে পড়বে প্রত্যেকটা পোর্শনকে। দরকার পড়লে 3-4টে কালি ব্যবহার করো না, মানে এমন করে দাও যে মানে দেখা শুধুমাত্র তোমার ওই নোট আর তোমার কালি এই দুটোই দেখা যাচ্ছে, আর সমস্ত সাদা পার্ট উঠে গেছে, কোনো প্রবলেম নেই তাতে, কিন্তু যেন দাগানো থাকে। কী হবে বলো তো, এটাতে যখন তুমি রিভিশন দেবে, হ্যাঁ যখন রিভিশন দেবে, রিভিশনে যখন একবার হলো একটা পেজ উল্টাবে, তখন সাথে সাথে না ওই হাইলাইটেড জায়গাগুলো যখনই চোখে পড়বে, দেখবে না তোমার একটু হলো কিউরিসিটি জাগবে, একটু পড়তে ইচ্ছে করবে, আরে এটা তো মনে পড়ছে না, এটা একটু পড়ে নিই। আর যদি একই সাদা পেজ থাকে, একদম খুব সুন্দর নোট, খুব সুন্দর আছে, সৌন্দর্য আছে, কিন্তু কোনো দাগানো নেই, কিচ্ছু নেই, দেখবে পরবর্তীকালে ওটাতে ইন্টারেস্ট পাবে না। তো এগুলো সম্পূর্ণটা সাইকোলজিক্যাল, তো একটুখানি দাগিয়ে দাগিয়ে পড়বে। ঠিক আছে? তো কমিউনিকেশনের পার্টটা তুমি মোটামুটি সপ্তাহের 1-2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করলে, তারপরের সপ্তাহে, শেষের সপ্তাহে তুমি রিডিং কম্প্রিহেনশনকে একটু গুরুত্ব দাও। বিভিন্ন ধরনের এখনকার দিনে তো অনেক জায়গাতে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে প্যাসেজগুলোকে দেখো, সেগুলোর থ্রুতে উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? তো এবং দেখো তোমার স্পিড আর অ্যাকুরেসি কতটা হচ্ছে। রিডিং কম্প্রিহেনশনে মাথা রাখবে, দেখো তুমিও ওই যা আছে, তুমিও ওই পরীক্ষা হলে গিয়ে অন দ্য স্পটই দেখবে, ওই আরেকজন স্টুডেন্ট যে পাচ্ছে ও অন দ্য স্পটে গিয়েই দেখবে। তো সেখানে তাহলে পার্থক্য কী? ওই আলাদা স্টুডেন্টের সাথে তোমার পার্থক্য কী? তোমার স্পিড আর তোমার অ্যাকুরেসি কতটা ভালো। এবার এই স্পিড আর অ্যাকুরেসি তৈরি করতে হবে তোমাকে নিজেকেই, এটা কেউ শিখিয়ে দিতে পারে না। হ্যাঁ, প্রসেসটা তোমাকে শিখিয়ে দিতে পারে যে কিভাবে করলে সুবিধা হয়। যেমন আমি বলেই দিই, আমি সবসময় বলি যে রিডিং কম্প্রিহেনশনের যদি তুমি একদম স্মার্টলি কাজ করতে যাও, তাহলে কোশ্চেনগুলোকে আগে পড়ে নেবে, তারপরে তুমি এই কম্প্রিহেনশনে যাবে। তাহলে কি হবে, কোশ্চেনের যে কি নোটগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে, সেগুলো তোমার মাথায় ঢুকে গেল। এবার যখনই তুমি যেটা তোমাকে প্যাসেজটা দিয়েছে ওটা যখন পড়বে, সাথে সাথে ওই কিওয়ার্ডের সাথে প্যাসেজে মিল পেয়ে যাবে, তো সাথে সাথে ওই জায়গাগুলোতে তোমার হাইলাইট করে করতে সুবিধা হয়। তো রিডিং কম্প্রিহেনশনে যতটা পারো ততটা কিন্তু তোমাকে করতে হবে। এটা কোন মান্থে? 3rd মান্থে কিন্তু রিডিং কম্প্রিহেনশনকে গুরুত্ব দেবে। রিডিং কম্প্রিহেনশনকে কিন্তু শেষের দিকে রাখবে না, তাহলে আর প্র্যাকটিস করা হয় না। 3rd মান্থের দিকে রিডিং কম্প্রিহেনশনকে গুরুত্ব দেবে। মোটামুটি 3rd বা 4th তুমি যদি আমি যেভাবে করেছি ওটাকে যদি হেরফের করতে চাও, তাহলে 3rd আর 4th মান্থের মধ্যেই হেরফের করো, এর বেশি একদম রিডিং কম্প্রিহেনশনকে আবার সামনেও রাখবে না, তাহলে একটা হেলদোল চলে আসবে, আরে এগুলো তো ইজি ব্যাপার, তখন চলে আসবে, তখন একটু ওভার কনফিডেন্ট হয়ে যাবে, আরে ইজি ব্যাপার। তো মাথায় রাখবে পেপার 1টা এতটাও ইজি নয়, আবার এতটাও কঠিন নয়। ঠিক আছে? তো ওটাকে মডারেট লেভেলে রেখে আমাদেরকে পড়তে হবে, যেন আমরা একদম এইভাবে না হয়ে যায় যে আরে প্রচুর কঠিন ব্যাপার আমার দ্বারা হবে না, আবার এটাও যেন না হয়ে যায় যে আরে এত ইজি ব্যাপার নিমেষের মধ্যে আমি শেষ করে দেবো। পেপার 1 তো আমার হাতের মুঠোর মধ্যে, পেপার 2টাতেই আমার প্রবলেম। কিন্তু যখন ফেল করে ছেলেমেয়েরা তখন কি বলে, পেপার 1টা স্যার পড়তে হবে, স্যার গুরুত্ব দিতে হবে। কারণ কি, যখন বুঝতে পারে যে পেপার 2তে তো তোমার সাবজেক্টের, তোমার পেপার 2 তোমার নিজস্ব সাবজেক্ট, তোমার যেমন সাবজেক্ট, তোমার সাবজেক্টের বেসিসে যারা অন্যরা পড়ছে ওদেরও সেম সাবজেক্ট, ওরাও সমানভাবে ওটাকে পড়েছে, তাই তো। তো ওর জন্য বলা হয় টোটাল 100টা কোশ্চেনের মধ্যে আমাদের সাবজেক্টের, আমরা এক একটা সাবজেক্টে এক এক রকম থাকে। কোনো সাবজেক্টে দেখবে একটা লেভেল পর্যন্ত সবাই পারে, 50টা 60টা 70 এরকম কোশ্চেন সবাই পেপার 2-এ সবাই গড় পড়তা ঠিক করতে পারে। ঠিক আছে? তো ওটাতে কোনো এক্সট্রা অর্ডিনারি নেই। কোনখানে পার্থক্য হয়? পেপার 1-এ গিয়ে পার্থক্য হয়। পেপার 1-এ 50টা কোশ্চেন থাকে, এবং এই 50টা কোশ্চেনে শুধুমাত্র ওই গড় পড়তা থাকে না, ওখানে 10টা টপিক আছে, 10টা টপিকের বেসিক নলেজ তোমার থাকতে হবে এবং ডিপ নলেজও থাকতে হবে। নেটে বেসিক নলেজ দিয়ে হয় না, সেটে বেসিক নলেজ দিয়ে হয়, নেটে হয় না। এবং সেই জায়গাতে তোমাকে তখন ওই যে তোমার যে বেসিক নলেজ বা ডিপ নলেজ যেটাই বলছো, যেটাই আছে, সেটাকে ব্যবহার করে তোমাকে তখন ওটাকে মূলত ওই পেপার 1টাকে করতে হয়। ওর জন্য পেপার 1টাতেই কিন্তু নাম্বারের হেরফেরটা হয়। পেপার 2 সবাই গড়পড়তা একই জায়গাতেই থাকে। তোমরা দেখবে, তোমরা যদি একটু এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, পেপার 2তে যতগুলো আমি চেক করেছি, যতগুলো ধরে নাও যে আমি এই পর্যন্ত রেজাল্ট দেখেছি আমার স্টুডেন্টদের, সবারই পেপার 2 কিন্তু সেম লেভেলেরই থাকে। ঠিক আছে? তো মোটামুটি হ্যাঁ, 1-2টো কোশ্চেনে হেরফের, কিন্তু মোটামুটিভাবে একই লেভেলে থাকে। পেপার 1-এ গিয়ে কেউ 15টা ঠিক করছে, কেউ 20টা ঠিক করছে, কেউ 30টা ঠিক করছে, কেউ 35টা ঠিক করছে, এই জায়গাতেই বিস্তর পার্থক্য হয়ে যায়। তো ওই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তো পেপার 1-এর সাথে সাথে পেপার 2-এর সাথে সাথে পেপার 1টাকেও খুব পড়বে, যারা সেলফ স্টাডি করছো। ঠিক আছে? তো এটা কিন্তু মাথা থেকে সরালে কিন্তু চলবে না।
আর যদি সরাও তাহলে ওই যে একবার পরীক্ষা দিয়ে ঠেকবে, তারপর পরের বার গিয়ে আবার পরীক্ষা দেবে, তখন বুঝতে পারবে যে আচ্ছা পেপার ওয়ানকে গুরুত্ব দিতে হবে, তারপরের পরীক্ষাতে হয়তো পেপার ওয়ানকে গুরুত্ব দিয়ে যাবে, হয়তো বা ওইবার দেখা গেল যে তোমার পেপার টু এর হেরফের হয়ে গেল, ওইবারও কোয়ালিফাই করতে পারলে না, এরকমই তো হয়। তো সুযোগ তোমাকে লাইফে বারবার দেবে না, ঠিক আছে? তো সুযোগ সবসময় একবারই দেয়, ওটাকে খপ করে ক্যাচ করতে হয়। তো ওর জন্য কি করবে, দুটোকে সাইমালটেনিয়াসলি পড়বে, যেন তুমি সঠিক সময় সঠিক সুযোগকে সৎভাবে ব্যবহার করতে পারো। কারণ এবার ধরে নাও পেপার টুটা তোমার একটু ইজি হলো, পরের বারও যে তোমার পেপার টু ইজি হবে কে বলেছে তোমাকে? তুমি পরের বার পেপার টু ইজি হলো, পেপার টুতে অনেক নম্বর পেলে, পেপার ওয়ানে কম নম্বর পেলে, যার ফলে ফেল করে গেলে, ঠিক আছে? এবার পরের বার দেখা গেল যে তুমি এবার বুঝলে যে পেপার ওয়ান গুরুত্বপূর্ণ, পেপার ওয়ান পড়লে পেপার টু আবার দেখলে কঠিন করে দিল। তো দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবে, যেন সব একবারই দুটোকে ক্যাচ করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট এই জায়গাতেই ফেসে যায় যে প্রথমে নিজের সাবজেক্টটাকে দেখবো, তারপর এটা দেখবো না, দুটোকে সমানভাবে দেখতে হবে, পেপার ওয়ান এবং পেপার টু, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমার থার্ড মান্থ, ঠিক আছে? তৃতীয় মাস এই কমিউনিকেশন আর তুমি রিডিং কম্প্রিহেনশনের ভিত্তিতে শেষ করবে, ঠিক আছে? তো যদি আমার চার্ট অনুসারে পড়ার চেষ্টা করো, ফোর্থ মান্থে যখনই আসবে এবার তোমাকে ঢুকতে হবে তোমার একটু ম্যাথমেটিক্যাল জায়গাগুলোতে বা রিজনিংয়ের জায়গাগুলোতে। তো দুটো রিজনিংকে একসাথে করবে না, ম্যাথমেটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং দুটোকে একবারে পড়বে না, ঠিক আছে? তো এইভাবে পড়লে কিন্তু গুলিয়ে যাবে। চেষ্টা করবে লজিক্যাল রিজনিংটাকে আগে করার, হ্যাঁ, তারপরে ম্যাথমেটিক্যাল রিজনিংটাকে পরে করার। তো লজিক্যাল রিজনিংয়ে কেন আগে করতে বলছি, কারণ এখানে না অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলোতে একটু মজা পাওয়া যায়, ঠিক আছে? তো যেমন ডিডাকটিভ, অ্যানালজিক্যাল, ইন্ডাকটিভ, তারপরে ইন্ডিয়ান লজিক আছে, ন্যায়, তারপরে বুদ্ধিস্ট আছে, তারপরে প্রামানাস আছে, হেত্তাভাস আছে, তারপরে ফ্যালেসিস আছে। এই যে জায়গাগুলো আছে এগুলো না একটু পড়তে মজা পাবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো মোটামুটি 2 উইকের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে এগুলো। এই যে টোটাল লজিক্যাল রিজনিংয়ের এখানে দেখবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজারশন রিজনের ভিত্তিতে কোশ্চেন আসে। ভেন ডায়াগ্রাম এখানে রয়েছে, ভেন ডায়াগ্রাম থেকে কোশ্চেন দেয়। ভেন ডায়াগ্রাম যদি ঠিকঠাকভাবে না জানা থাকে এখান থেকে একদম মানে কোশ্চেন হাতছাড়া হয়ে যায়। ট্রুথ টেবল যদি ভালোভাবে ইউজ করা না জানা থাকে হাতছাড়া হয়ে যায়। মুড অ্যান্ড ফিগার্সগুলো যদি ভালোভাবে না জানা থাকে একদম কোশ্চেন হাতছাড়া হয়ে যায়। এখান থেকে মিনিমাম 6টা কোশ্চেন তো থাকেই থাকে, ঠিক আছে? তো তারপরে যে ইন্ডিয়ান লজিক আছে এখানে কিছু আমাদের ধরে নাও ইন্ডিয়ান লজিক বা ইন্ডিয়ান যে ধরনের থটগুলো আছে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে এখানে কোশ্চেন আসে, শুদ্ধ অশুদ্ধর মধ্যেও আসে, সেগুলোকে একটু মুখস্থ করতে হয়। তোমার বুদ্ধিজম পড়তে হবে, জেনিজম পড়তে হবে, হ্যাঁ, তারপর তোমাকে ধরে নাও যে আরও অনেকগুলো আছে, যে ন্যায় আছে, হ্যাঁ, ন্যায় সিস্টেম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মীমাংসা সূত্র আছে। তো এই জায়গাগুলোকে একটুখানি ভালোভাবে পড়তে হবে। এগুলোর জন্য তোমাকে একজন টিচারের হেল্প লাগবে। তো দেখবে ফ্রিতে ধরে নাও কেউ যদি পড়াচ্ছেন তো তার থেকে এগুলোকে একটুখানি বুঝে নিলে, হ্যাঁ, তো কারণ এই জায়গাগুলোতে তোমার দরকার। যাদের ফিলসফি আছে তাদের অসুবিধা হবে না, কিন্তু যাদের ফিলসফি নয়, যাদের সাবজেক্ট ফিলসফি নয়, তারা কিন্তু অসুবিধাতে পড়বে এখানে। তো এটাতে টিচারের রিকোয়ারমেন্ট থাকে। আমি সাধারণত বলি 2-3টে চ্যাপ্টারে একদম মেজরলি টিচারের রিকোয়ারমেন্ট থাকে। ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, এই যে মূলত, আর ম্যাথমেটিক্যাল রিজনিং, এই 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারে তোমার টিচারের রিকোয়ারমেন্ট থাকবেই থাকবে। আর 5টা চ্যাপ্টারে মূলত অনেক ক্ষেত্রেই আমরা ওগুলোও তো দরকার হয়, কিন্তু ওগুলোতে গ্রুপ ডিসকাশন করে এগুলোতে মোটামুটিভাবে আমরা ঠিকঠাকভাবে করে নিতে পারি। তো লজিক্যাল রিজনিংকে কিন্তু তোমাকে একটু ভালোভাবে ডিপলি পড়তে হবে এবং এটার জন্য ভালো বই ব্যবহার করতে হবে। বইটা আমি বলে দিচ্ছি। তারপরে আসবে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন তো তোমরা জানো টোটালটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো ডেটা ইন্টারপ্রিটেশনে তোমাকে টেবল দেবে, হ্যাঁ, তোমাকে ধরে নাও যে টেবল চার্ট দেবে বা পাই চার্ট দেবে বা লাইন চার্ট দেবে, হ্যাঁ, বা ধরে নাও যে আরও বার চার্ট আছে, ওগুলোর ভিত্তিতেও প্রশ্ন করে। তো ওইগুলোর কোন চার্টের কী ধরনের নিয়ম আছে, ডিআই একটু তোমাদের বলি আমি, যারা নতুন আছো, যারা খুব একটা বেশি সচেতন নাও এগুলোতে, ডিআইয়ের না কিছু নিয়ম আছে। মোটামুটিভাবে ডিআইয়ের জন্য বেশি পরিশ্রম করতে হয় না, কিছু নিয়ম আছে, কিছু টেকনিক আছে, যেগুলো দেখবে প্রত্যেকবারের কোশ্চেন, হ্যাঁ, যারা আমার এখানে অনেকে পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখবে কিছু আমি যখন তোমাদের ওই মনে করো 10 বছরের যখন ডিআই সলভ করাই, তখন সেই জায়গাগুলো তোমাদের ক্ল্যারিটি চলে আসে। যে প্রিভিয়াস ইয়ারগুলোকে যদি লক্ষ্য করো, দেখবে কতগুলো প্যাটার্ন আছে ডিআইয়ের, যেই প্যাটার্নে প্রত্যেকবারই ফলো হয়, ঠিক আছে? তো একটা না একটা প্যাটার্ন, সেটাকে অল্টারনেট করে প্রত্যেক বছর কিছু না কিছু দিতেই থাকে। তো তোমাকে ওই প্যাটার্নগুলোকে ক্যাচ করতে হবে এবং ওই প্যাটার্নগুলোকে ক্যাচ করে তোমাকে সেগুলোকে নিজের মতো করে নিজের থ্রুতে লিখে সেই অনুসারে মনে রাখতে হবে এবং সেই অনুসারে সেগুলোকে তারপর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো ডিআইয়ের ক্ষেত্রে আমি জানি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যেহেতু তোমাকে সময়টাকে ম্যানেজ করতে হবে 7 মাসের মধ্যে যদি তুমি করতে চাও, কারণ ডিআই 1 মাস রিকোয়ারমেন্ট থাকে।
এবার তুমি যেটা আমি ধরিয়ে দিলাম, যেমন ধরো রিডিং কম্প্রিহেনশনে হয়তো বা ডিআইয়ের কিছুটা অংশ তুমি ঢুকিয়ে দিলে, ওইদিকে ডিআইয়ের একটু টাইমটাকে ম্যানেজ করবার চেষ্টা করলে। তো ডিআইয়ের ক্ষেত্রে মাথায় রাখবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমাকে যতটা বোঝানো যাবে, তুমি যতটা বুঝতে পারবে, তত বেশি এখানে এফেক্টিভ হবে। ডিআইয়ের কোর প্রিন্সিপাল এটাই, যত বেশি বুঝতে পারবে তত বেশি এটা এফেক্টিভ হবে, যত কম বুঝতে পারবে এটা এফেক্টিভ হবে না। তো ডিআইয়ের সম্পূর্ণটা হচ্ছে তুমি কতটা বুঝতে পারছো, বা তোমাকে কতটা কারো কাছে যদি সাহায্য নিচ্ছ, তো সে কতটা তোমাকে বোঝাতে পারছে এটার উপরে। এবার সেই অনুসারে তারপরে তুমি প্র্যাকটিস করতে থাকো এমসিকিউগুলোকে বা পিওয়াই কিউজগুলোকেও প্র্যাকটিস করো, বা কোনো টিচার যদি পিওয়াই কিউজগুলোকে করিয়ে দেন তাহলে তো খুবই ভালো হয়। যেমন আমি পার্সোনালি মূলত আমাদের ইনস্টিটিউশনে যারা পড়ে তাদেরকে পিওয়াই কিউজ কিন্তু আমি সলভ করিয়ে দিই প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে। ধরে নাও একটা জেনারেল ডিআই আছে, তার মাঝে একটা পিওয়াই কিউ ঢুকিয়ে দিই, ফলে কী হলো, ওই যে জেনারেল কনসেপ্টটাকেও ক্লিয়ার হলো, তারপর পিওয়াই কিউ কীভাবে আসছে সেটাও তার ক্লিয়ার হলো। তো এই জায়গাগুলো কিন্তু তোমাকেও সেইভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে এমসিকিউকে, এবং এখানে যে ধরনের যেমন লজিক্যাল রিজনিংয়ের নোট আছে সেই জায়গাগুলোকে একটু রিভাইজ করে নিতে হবে। এবার 5th মান্থে, 5ম মাসে, এবার তুমি ম্যাথামেটিক্যাল রিজনিং আর আইসিটিকে রাখো। ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের মধ্যে কমন কনসেপ্ট এগুলো মোটামুটিভাবে আশা করি সবাই জানা আছে। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ব্লাড রিলেশন, এখানে আমি ব্লাড রিলেশন লিখতে ভুলে গেছি, ব্লাড রিলেশন, তারপরে হচ্ছে তোমার ধরে নাও যে ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, তারপর ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন থেকে প্রশ্ন আসে। তো এটা টোটালটাই প্র্যাকটিসের উপরে, কীভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যারা একদমই জানো না তো এটাকে কিন্তু একটু করতে হবে। হ্যাঁ, অনেকেই এখানে ধারণা থাকতে পারে যে স্যার আমি যদি এই পার্টটাকে স্কিপ করি তাহলে কি অসুবিধা হবে? দেখো, আমি তোমাদের সাজেস্ট করবো কোনো পার্টকে স্কিপ করবে না। কারণ ধরে নাও তুমি কোনো একটা অন্য পার্ট পড়ে যাচ্ছ, ওই পার্টে, হ্যাঁ, মনে করো যে তুমি যদি একবারই তোমার বেশ দুর্বল থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু স্কিপ করবে না। মোটামুটিভাবে যা তোমার কাছে বইপত্র আছে বা কোনো টিচারের কাছে যদি পড়ো, যে টিচার যা শিখেছেন সেটাকে মিনিমাম পড়ে যাও, তাহলে কি হবে, ওর মধ্যখানে যদি আসলো তাহলে তোমার নম্বরটা বেড়ে গেল। কারণ স্বাভাবিক, আমাদের কোন সময় কোন বিষয় কাজে লেগে যায় কেউ আমরা জানি না। তো স্বাভাবিক চেষ্টা করবে, একদম স্কিপ করবে না, বেসিক নিয়ম এবং ক্যালকুলেশনের জায়গাগুলো পড়ে রাখবে, ঠিক আছে? তো প্র্যাকটিস করবে একটু, যেন তোমরা ওইটাকে অ্যাচিভ করতে পারো, মিনিমাম নম্বর তো আনতে পারবে ওখান থেকে। তো ম্যাথামেটিক্যাল রিজনিং মূলত 1 থেকে 2 উইকের মধ্যে তোমাকে রাখতে হবে, ঠিক আছে? তো আর 1 থেকে 2 উইক যদি মোটামুটিভাবে তুমি করো, এনাফ। হ্যাঁ, তাই বলে এমন না যে এটা এই 2 উইক মানে দুটো সপ্তাহ করে তারপর এটাকে একদম বন্ধ করে রেখে দিলে আর প্র্যাকটিসে করলে না, না। যেটা আমি তোমাদের বারবার দেখবে প্রত্যেকটা জায়গাতে আমি প্র্যাকটিসের সেশন রাখছি। প্র্যাকটিস মানে এই নয় যে যেটাকে তুমি পড়লে ওটাকে শুধু প্র্যাকটিস করছো, না। মূলত যতগুলো আগে হয়ে যাচ্ছে সেগুলোকে পরের সাথে অ্যাটাচ করে 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 তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে তো ভুলে যাবে। কারণ 6-7 মাস ধরে পড়ছো, তাহলে আগেরগুলো তো ভুলে যাবে তুমি। তো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হবে, তার আগেরগুলোর বেসিসে তোমাকে কিন্তু রিভাইজ করার জায়গা থাকতে হবে। যেমন আমাদের যারা কোর্সে ঢোকে তাদের কি হয় বলো তো, তাদের এটা খুব সহজে হয়, কারণ ওই যে আমাদের যা ক্লাস হয় সব রেকর্ডেড থাকে। এবার রেকর্ডেডগুলোকে যখন ইচ্ছে তখন দেখে নিতে পারে, যখন ইচ্ছে তখন অ্যাপে ঢুকে যখন ইচ্ছে তখন দেখে নিতে পারছে। ফলে কি হয়, তোমার যদি পড়ারও ইচ্ছে না থাকে, একটু কথাগুলো শুনলেও তোমার কিন্তু বিষয়গুলো ক্ল্যারিটি চলে আসে। আবার আমাদের অ্যাপের মধ্যে আরেকটা ফিচার আছে যেটাতে কিনা স্পিড বাড়ানো যায়, যেমনটা তোমরা ইউটিউবে করো, স্পিড বাড়িয়ে তোমরা অনেক কিছুকে শোনো, তো সেটাও কিন্তু খুব সহজে করা যায়। যাই হোক, তো এইভাবে তোমরাও নিজেদের ভিত্তিতে চেষ্টা করবে যে তোমাদের কাছে তো অ্যাপের দরকার নেই নিজে পড়ার সময়, তো তোমার একটা যেন নোট থাকে যেটাকে কিন্তু থ্রুলি তুমি জাস্ট রিভাইজ করতে পারো কন্টিনিউয়াস। তোমার রিভাইজ করতে যেন বেশিক্ষণ সময় না লাগে, এমনভাবে তোমার নোটগুলোকে তৈরি করতে হবে, ঠিক? বেশ, এবার আইসিটিটাকে, এই যে তোমার 5 মাসের শেষের দিকে তোমাকে আইসিটিটাকে গুরুত্ব দিতে হবে। আইসিটির মধ্যে বলে দিই, আইসিটির মধ্যে আহামরি পড়ার দরকার নেই। আইসিটির মধ্যে অ্যাব্রিভিয়েশন পড়বে, ইমেলের সেকশনটাকে পড়বে, সফটওয়্যারের সেকশনটাকে পড়বে, ইদানিং সফটওয়্যার থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে। আর যেটা পড়বে সেটা হচ্ছে ইন্টারনেট বা ইন্ট্রানেট, এই যেগুলো। আরেকটা আছে হচ্ছে জেনারেশন, হ্যাঁ, কম্পিউটারের যে জেনারেশন আছে সেখান থেকেও কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন আসে। তো এই কয়েকটা কিন্তু আইসিটিতে তোমাকে খেয়াল করতেই হবে, না হলে কিন্তু হবে না। যদি তোমাকে আইসিটি কেউ ভালোভাবে পড়াচ্ছে না, বা তুমি যদি এটা আইসিটিকে নিজে ছাড়ছো, তাহলে একটা বড় রকমের বোকামি কাজ করছো। কারণ আইসিটি এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তুমি রীতিমতো কমন পাও। হ্যাঁ, অন্য চ্যাপ্টারে তুমি কমন পাবে না, কিন্তু আইসিটিতে কমন পাবে। কারণ আইসিটি না আমাদের খুব একটা বেশি জটিল কোশ্চেন করে না। ওই তথাকথিত যে ধরনের ফুল ফর্মগুলো আছে, ওই তথাকথিত যে ধরনের ধরে নাও যে সফটওয়্যারসগুলো আছে, হ্যাঁ, ইমেলের যে অংশ, ফাংশনিং স্কেলসগুলো আছে, সেগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন দেয়, ঠিক আছে? তো এই জন্য বলছি আইসিটিটাকে কিন্তু অবহেলা করবেই না। অনেক ক্ষেত্রে আমি দেখি, যেহেতু আমাদের দেশে একটু তুলনামূলকভাবে আমি জানি আমাদের দেশে
ছোটোবেলা থেকে, বিশেষত যারা 90s জন্মগ্রহণ করেছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার চালানোর অতটা স্কোপ পায়নি তারা, ঠিক আছে? তো যার ফলস্বরূপ ওই আইসিটির প্রতি না একটা বিরক্ত বা যেটাই হোক ওগুলোর একটা জায়গা রয়ে গেছে, যার ফলস্বরূপ আমি দেখি অনেকেই এটাকে না বিরক্ত হিসেবে দেখে বা পড়তে চায় না। কিন্তু আমি সাজেস্ট করব, বিশ্বাস করো, এগুলো থেকে কমন পাওয়া যায়, ঠিক আছে? তো এমন এখনও পর্যন্ত এমন কখনো হয়নি যে আমাদের আইসিডির চ্যাপ্টার থেকে আমাদের নোট থেকে কমন পড়েনি, কারণ ওই ভিত্তি থেকে আমাদের তৈরি করা থাকে। তো আইসিডিটাকে কিন্তু ওইভাবে মাথায় রাখবে, নিজে নোট করবে এবং আইসিডিটাকে একদম ফুলফিলভাবে কমপ্লিট করবার চেষ্টা করবে। তারপরে 6 মান্থে 6 নম্বর মাসে এসে তুমি এবার কমপ্লিট করো পিপল এনভায়রনমেন্ট আর হায়ার এডুকেশন। এই দুটো চ্যাপ্টারের কিচ্ছু নেই, জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। পলিউশনের কী কী, যেটা আমাদের অ্যান্থ্রোপোলজিক্যাল যেগুলো এসপেক্টসগুলো আছে বা অ্যান্ড্রাগোজিক্যাল যে ধরনের এসপেক্টসগুলো আছে, হ্যাঁ, যে ধরনের জায়গাগুলোতে আমরা মানুষেরা নিজেরা মূলত পলিউশন করছি, সেই কারণগুলো, তারপর কোন কোন পার্টিকেলসগুলোর ভিত্তিতে হচ্ছে। তো পলিউশনে তোমরা সবাই জানো, এটা ছোটোবেলা থেকেই পড়ে আসছো তোমরা, তো সেই জায়গাগুলোকে একটু ফোকাস করবে। তো এটা টোটালটাই মুখস্থবিদ্যার উপরে। তো যার যত মুখস্থবিদ্যা ভালো, সে তত ভালো এখানে র্যাঙ্ক করতে পারে, এগুলোতে ভালো নম্বর তুলতে পারে। তো এখানে বোঝানোর তেমন কিছু নেই, কিছু কিছু কোর কনসেপ্ট আছে যেগুলো একটু বোঝাতে হয়, আদারওয়াইজ এখানে সম্পূর্ণটা তোমার মুখস্থবিদ্যার উপরে। কোন প্রোটোকল কবে এসেছে, কোন ধরনের কনভেনশন কবে হয়েছে, কোন ধরনের বিষয় কি হয়েছে, তো এটা তোমাদের মোটামুটিভাবে তোমরা যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই পিপল এনভায়রনমেন্টটাকে খুব ইজিলি কমপ্লিট করে নিতে পারবে। আর হায়ার এডুকেশন সিস্টেমও এটা মুখস্থবিদ্যার উপরে, যার মুখস্থবিদ্যা যত ভালো এখানে সে তত ভালোভাবে মূলত কমপ্লিট করতে পারে, ঠিক আছে? তো 6 মান্থে এসে এসে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, 6 নম্বর মান্থে। এবার 7 নম্বর মান্থটাকে তুমি টোটালটা মূলত ফুল লেন্থ মক টেস্ট দেওয়া শুরু করো, ফুল লেন্থভাবে রিভাইজ দেওয়া শুরু করো, সমস্ত টপিকগুলোকে ফোকাস করো, তোমার উইক এরিয়াসগুলো মক টেস্ট দাও, দেখো কোনগুলো পারছো না ওগুলোকে দেখো, ওগুলোকে বোঝার চেষ্টা করো। কারোর যদি সাহায্য নিচ্ছ, কোনো বন্ধু বা যারা কিনা গ্রুপের মধ্যে পড়ে, অনেকেই গ্রুপের মধ্যে, তাহলে বন্ধুকে জিজ্ঞেস করো যে আচ্ছা এটা কি বলতে কি বোঝাচ্ছে রে, এই জায়গাটা কী রে, এই যে এগুলোকে একটু বোঝার চেষ্টা করো। আর যদি কোনো টিচারের সহায়তা নিচ্ছ, তাহলে নিশ্চয়ই তোমাকে তিনি পড়িয়ে রেকর্ডেড কিছু ক্লাস দিচ্ছেন না, রেকর্ডেড আকারে থাকছে, তো সেগুলোকে ফোকাস করো। সেগুলোতে থাকলে রেকর্ড, এই যে আমাদের আইসিটির মাধ্যমে পড়ানো এখনকার দিনে যে অনলাইন যে টিচিং, এটা একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রেকর্ডিং। সেটাকে উপযুক্তভাবে ব্যবহার করো, অলসতা আনবে না, কারণ তোমরা তো ওই রিলস দেখেই তো অনেক সময় কাটিয়ে দাও, সে না হয় যে টিচারের কাছে পড়ছো ওই টিচারের রেকর্ডিংগুলো দেখলে। তো এই জায়গাগুলোকে কিন্তু তোমরা ফোকাস করো। ফুল লেন্থ মক টেস্ট দেবে 7 নম্বর মাসে এসে, পুরো একদম ধরে নাও চ্যাপ্টার ওয়াইজ, পুরো চ্যাপ্টার বেসিসে মক টেস্ট দেওয়া শুরু করবে এবং দেখবে মিস্টেকগুলো। এখান থেকে যদি তোমার মিস্টেকগুলোকে আইডেন্টিফাই না করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সব সময় করবে। আর একটা ডেইলি রুটিন বানাবে, মিনিমাম তোমাকে 4 ঘন্টা তো দিনে পেপার 1কে দিতেই হবে মিনিমাম, তারপরে বাকি তো পেপার 2 আছে, ঠিক আছে? তো 4 ঘন্টা যদি না দাও, প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত মিলিয়ে বলছি আমি, তোমাকে দিতেই হবে, না হলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। মানে তুমি যদি 7 মাসের মধ্যে কমপ্লিট করতে চাও, এবার তোমার যদি ইচ্ছে থাকে 1 বছর ব্যাপী পড়া, তাহলে তো ওই ঘন্টাটা কমে আসবে, ওটা আলাদা বিষয়। আমি টার্গেট রাখছি যে তোমার 6 থেকে 7 মাসের মধ্যে কমপ্লিট করানো ইচ্ছে, তাহলে তোমাকে মিনিমাম পেপার 1কে, পার্টিকুলার পেপার 1কে তোমাকে 4 ঘন্টা দিতেই হবে। এবার তোমরা বলবে স্যার তাহলে পেপার 2 কখন পড়বো? পেপার 1কে পেপার 1-এর থেকে বেশি সময় দিতে হবে। এবার সেটা তোমাকে সময় বার করতে হবে, কিচ্ছু করার নেই। যদি কোয়ালিফাই করতে হয় তোমাকে সময় বার করতে হবে, যদি এই শর্ট টাইমের মধ্যে কোয়ালিফাই করতে চাও। তারপরে নোটকে এমনভাবে করবে যেন তুমি একটা ওটার ভিত্তিতে শর্ট নোটও কিন্তু তার ভিত্তিতে যেন তৈরি করতে পারো, যেখানে কিনা কুইক রিভিশন তোমার করা যাবে, ঠিক আছে? তো মক টেস্টের ভিত্তিতে অ্যাটলিস্ট 50টা মূলত চেষ্টা করো, যদি ডেইলি নাও দিতে পারো, ঠিক আছে? ডেইলি যদি নাও দিতে পারো বা বিষয়গুলোকে ভাবো, কোনো একটা কনসেপ্টকে নিলে ওই কনসেপ্টের বেসিসে ভাবো আচ্ছা এখান থেকে কী কোশ্চেন হতে পারে। ধরে নাও আজকে তুমি একটা কনসেপ্ট পড়লে, ধরে নিচ্ছে হাইপোথিসিস পড়লে রিসার্চের, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখেছো, এবার তুমি কনসেপ্টগুলোকে ভাবো যে আচ্ছা এখান থেকে এই হাইপোথিসিস থেকে কী কোশ্চেন দিতে পারে, কোন কোন বিষয় দিতে পারে, কোন কোন জায়গাগুলো এই হাইপোথিসিসের হলে আসলে ভালো হবে বা মূলত পরীক্ষাতে আসতে পারে, এইগুলোকে ভাবো, কন্টিনিউয়াস ভাবো এবং সেই অনুসারে তারপরে নিজের মতো করে কিছু কোশ্চেন নিজেই তৈরি করো, ঠিক আছে? তো যখন দেখবে তুমি নিজে কোশ্চেন তৈরি করবে তখন তোমার বেশি মনে থাকবে। যে কোনো বিষয় দেখবে যখন তুমি সেগুলো নিজে তৈরি করো তখন তোমার কিন্তু ওগুলো বেশি মনে থাকে। তো এখানে আমাদের এই কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু আলাদা নয়, তো এটাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমার ইভিএস থেকে আর হচ্ছে তোমাদের হায়ার এডুকেশন থেকে, এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে। তো আমাদের কী ধরনের এডুকেশন পলিসি নতুন নতুন তৈরি হচ্ছে সেগুলো,
ঠিক আছে? তো যেমন দেখবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রোভাইড করে দিই আমাদের স্টুডেন্টদেরকে কোর্সের শেষে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো বেসিক্যালি তোমাকে কিন্তু প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। ইভিএসটাকেও আপডেট থাকতে হবে যে কোন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হলো, হ্যাঁ, বা বিলুপ্ত কোন ধরনের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো একটু তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে অবশ্যই এই যে টোটাল যে তুমি প্ল্যান করলে, প্ল্যানের মধ্যে স্টিক থাকতে হবে তুমি যদি কোয়ালিফাই করতে চাও। এবার কোয়ালিফাই না করতে চাইলে তো তোমার কোনো দরকার নেই, কিন্তু যদি কোয়ালিফাই করতে চাও তাহলে প্ল্যানে স্টিক থাকতে হবে। এবার এইখানে আসে হচ্ছে টিচিংয়ের ভূমিকা। এই প্ল্যানে অনেক সময় আমরা স্টিক থাকতে পারি না, বা কীভাবে পড়বো সেগুলো একটা বিষয়কে বুঝতে গিয়েই আমাদের একটা বিষয়কে নিয়ে 2-3 মাস চলে যায়। ওই ম্যাথ নিয়ে আমার 2-3 মাস কোন দিকে চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। তো তার জন্য আমাদের টিচারের রিকোয়ারমেন্ট থাকে। তো তোমার যদি মনে হয় যে আমার এই সময়ের মধ্যে কোয়ালিফাই করতে হবে, তোমার একটা টার্গেট আছে এই সময়ের মধ্যে কোয়ালিফাই করতে হবে, তাহলে তুমি টিচারের দিকে যাও। আর যদি তোমার সময়সীমা এরকম না থাকে যে আমার মোটামুটি হবে একটা সময় গিয়ে কোয়ালিফাই করলেই হলো, তাহলে নিজের থেকে পড়া শুরু করো, নিজের থেকেই মূলত নোট করা শুরু করো। কারণ নিজের থেকে নোট করলে একটু তো সময় বেশি লাগবেই তুলনামূলকভাবে। তো এগুলো কিন্তু তোমাকে থ্রুলি করতে হবে। এবার আসি আমি কোন বিষয়ের জন্য কোন বইটি বেস্ট, এই পর্যন্ত মার্কেটে কোন বই তোমাদের বেস্ট আছে। তো খাতা কলম লিখে তোমরা এটাকে লিখে নেবে। এটা আমি একটা তোমাদের ওই বইয়ের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আমি বলেছিলাম, এখানেও বলছি। টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড যদি কমন কনসেপ্ট মানে খুব সহজে বুঝতে চাও, বা সহজে বুঝতে গেলেও একটু টেকনিক্যাল জায়গাগুলোকে ভালোভাবে ধরতে হবে, তাহলে তুমি হরপ্রীত করের যে বইটি আছে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, এই তিনটের জন্য তুমি হরপ্রীত করের বইটি ফলো করতে পারো। ঠিক আছে? তো লিখবে হরপ্রীত কর, ওকে, এটা লিখবে, তাহলেই দেখবে মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে লিখলেই চলে আসবে। তুমি যদি এই যে কম্প্রিহেনশন রিলেটেড যদি ফলো করো, তাহলে আমি সাজেস্ট করব বেসিক্যালি ওই যে কিছু কিছু কম্প্রিহেনশনের বই পাওয়া যায় আলাদা এক্সামিনেশনের, কম্পিটিটিভ এক্সামিনেশনের। দেখবে আড্ডা 24 বা আরও কিছু যারা ইউটিউব চ্যানেল আছে যারা কিনা খুব ভালো এদিকে পড়ান কম্পিটিটিভ এক্সামগুলোকে, ওই আলাদা কম্পিটিটিভ এক্সামের কিছু কম্প্রিহেনশন বই পাওয়া যায়। কম্প্রিহেনশনেরই বই বার করে তারা, ওই কম্প্রিহেনশনের বইগুলোকে একটা কিনে নেবে। সে যে কোনো, যেমন আড্ডা 24-এর একটা কম্প্রিহেনশনের বই আছে সেটা, হ্যাঁ, তারপরে বাইজুসের একটা কম্প্রিহেনশনের বই আছে সেটাও তুমি নিতে পারো, বা ওই যে একটি আছে আরেকটি কী যেন নাম এই মুহূর্তে আমি ভুলে গেলাম। তো যাই হোক, তো এইগুলোকে একটু দেখবে, জাস্ট একটু সার্চ করবে তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে? এগুলোর জন্য সেপারেট বই ব্যবহার করবে, বা কোনো একটা অ্যাপ যেখানে কিনা প্রতিনিয়ত এই ধরনের জায়গাগুলো আসছে, হ্যাঁ, প্রতিনিয়ত এগুলো তুমি পাচ্ছ। একটা মিনিমাম একটা মান্থলি ফিস দিতে হচ্ছে, তার ভিত্তিতেই তুমি মূলত পেয়ে যাচ্ছ। 200 টাকা 250 টাকা এরকম একটা ফিস দেওয়া হচ্ছে, এবং সেই অনুসারে তোমাকে থ্রুলি মান্থলি মাসের পর মাস তোমাকে প্র্যাকটিস সেট দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও তুমি ওগুলোকে কনসিডার করতে পারো। কারণ দেখো, তুমি যে বই কিনছো ওটাও তো তোমাকে টাকা দিয়ে কিনতে হবে, তোমাকে তো কেউ ফ্রিতে দিচ্ছে না। তো যেটা তুমি অ্যাপের মধ্যে করবে ওটাও তো তোমাকে টাকা দিয়ে হিসেব মতো কিনতে হবে, তাই না? তো সেই জায়গাটা দেখবে প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, তো সেই অনুসারে মোট কথা একটা ভালো ট্রাস্টেড জায়গা থেকে করতে হবে। ঠিক আছে? তো এবার এটা তুমি এই জায়গাটা কম্প্রিহেনশনের জায়গাটা বলে দিলাম। এবার আসি লজিক্যাল এবং ডেটা ইন্টারপ্রিটেশনের জায়গাটা। লজিক্যাল রিজনিংয়ের প্রেক্ষিতটাকে যদি তোমাকে ধরতে হয়, কেভিএস মদন বেস্ট। কেভিএস মদনের ওপরে লজিক্যাল রিজনিংটাকে এত মানে আমি তো পাইনি, এত সুন্দরভাবে বোঝানোর জায়গা মানে আর কোথাও নেই। তো লজিক্যাল রিজনিংয়ের জন্য আমি তোমাদের একদম ডিরেক্টলি সাজেস্ট করবো কেভিএস মদন, যে তোমরা কেভিএস মদনটাকে পড়ো। হ্যাঁ, হয়তো বা টার্মগুলোকে ধরতে পারবে না, তো তার কারোর সাহায্য নাও, কোনো টিচার বা বন্ধু বা কোনো দাদা দিদি যে কেউ যে কিনা আসে, তুমি পড়াশোনার সাথে যুক্ত আছো, কেউ না কেউ তো থাকবে যে কিনা এগুলো জানে, যে তোমাকে একটু সময় দিয়ে বুঝিয়ে দেবে। তো সেই জায়গাটা একটু তোমাকে করতেই হবে, কিছু করার নেই। নিজের থেকে যখন একদম পিওরলি বোঝার চেষ্টা করছো হবে না। আর ইউটিউবেও সাহায্য নিতে পারো, যদি তুমি সেরকমভাবে ফুল ফ্লেজ ইউটিউবের মধ্যে একদম ডিটেলসে বা নোট আকারে পড়াচ্ছে এমন যদি কোনো চ্যানেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেটাকে ফলো করতে পারো। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবি ইউটিউবে প্র্যাকটিসের জায়গাটা বেশি থাকে, কিন্তু ডিটেলস পড়ানোটা খুব কম থাকে। তবু যদি পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে ফলো করবে। মোট কথা তোমার এখানে সাহায্য দরকার, না হলে কিন্তু হবে না। তো তুমি এটাকে কিন্তু সাহায্য নেবে লজিক্যাল রিজনিংয়ের উপরে। তাহলে কি বললাম, লজিক্যাল রিজনিং কেভিএস মদন এই পর্যন্ত, মানে শর্টের মধ্যে আমাদের পেপার 1টাকে বোঝার জন্য কেভিএস মদন পারফেক্ট। এর বাইরে কোনো বই ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এরপরে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য আমি সাজেস্ট করবো ওই যে সেম কম্পিটিটিভ এক্সামিনেশনের ডেটা ইন্টারপ্রিটেশন। আমি দেখবে ভিডিও তো বলেছিলাম, আড্ডা 24-এর একটি বই আছে ডেটা ইন্টারপ্রিটেশন, ওখানে প্রায় 150টার কাছাকাছি তারা ডেটা ইন্টারপ্রিটেশন করিয়েছে। সেটাকে অ্যাডভান্স লেভেলে যদি শিখতে চাও এটা, আর যদি তুমি চাও যে মূলত আমাদেরই নেট সেটের প্রিভিয়াস ইয়ারে কী এসেছে বা নেটের আর কি প্রিভিয়াস ইয়ারে কী এসেছে সেটাকে ভালোভাবে করতে, তো সেটার জন্য তুমি কেভিএস মদনেরই দেখবে একটি বই আছে যেটা কিনা প্রিভিয়াস ইয়ারের প্রেক্ষিতে আছে। জাস্ট লিখবে কেভিএস মদন PYQS UGC নেট, এভাবে লিখবে, দেখবে চলে আসবে।
ঠিক আছে? তো অ্যামাজনে যে গিয়ে লিখবে দেখবে চলে আসবে, তার ওখানে সমস্ত কিছুর PYQ পেয়ে যাবে। তো তার মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশনও আছে, মোটামুটি মনে হয় 10 বছরের মনে হয় পেয়ে যাবে ওখানে। তো ওটাকে কিন্তু একদম ডিপলি তোমাকে ফলো করতে হবে, ওটাকে খুব ভালোভাবে দেখে তোমাকে সেখান থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো আর এখানেও কিন্তু তোমার যদি একটু দুর্বল থাকো তুমি ম্যাথে, তো এখানেও কিন্তু তোমার সাহায্য দরকার হবে। আর কখনোই এটা প্ল্যানিং করো না যে আমি পেপার 1-এ ডেটা ইন্টারপ্রিটেশনকে ছেড়ে দেবো, কারণ তাহলে তোমার পেপার 1-এর নাম্বার তোলার জায়গাই থাকবে না। বুঝতে পারলে তো? ছাড়বে না, প্র্যাকটিস করবে। হ্যাঁ, পরে পারলে না আলাদা ব্যাপার, তোমার 100%টা তো তুমি দাও, তারপরে পারলে না ওটা আলাদা ব্যাপার। ঠিক আছে? তো মানুষের ভাগ্য কোন সময় কিভাবে থাকে যে মানে সেটা বলা যায় না। খুব ভালো স্টুডেন্টও অনেক সময় ফেল করে যায়, তো ওটার মধ্যে আমি যাচ্ছি না, ওটা আলাদা কনসেপ্ট। আমি জাস্ট এটুকু বলছি যে কোনো বিষয়কে এইভাবে ভেবে যাবে না যে এটাকে আমি ছেড়ে যাব, কিন্তু তাই বলে এভাবে ভেবো না যে এই যে ম্যাথ পারছি না বলে আমার মানে নেট কোয়ালিফাই হচ্ছে না, এটা কিন্তু নয়। ম্যাথের বাইরেও কিন্তু অনেক টপিক আছে। ম্যাথ কটা? 2টো জাস্ট চ্যাপ্টার ম্যাথ, আর বাকি তো সবই তোমার থিওরি। তো তুমি থিওরিগুলোকে পড়ো তাহলে থ্রুলি। ম্যাথেরগুলোতে যদি খুবই উইক থাকো, খুবই মানে তুমি একদম করতেই পারছো না, এতটা উইক হওয়া উচিত নয়। আলটিমেটলি তো তোমাকে পড়াতেই হবে, টিচিং প্রফেশনে আসতে চলেছো তুমি, একটু তো তোমাকে নিজেকে তৈরি করতেই হবে। তবুও যদি খুবই উইক থাকো তাহলে তো বাকি আরও তোমার 8টা ধরে নাও চ্যাপ্টার পড়ে আছে, সেগুলোতে তো তুমি তোমার পারফরমেন্স দেখাতে পারবে। তো এক কথায় জাস্ট এইটুকু মাথায় রাখবে যে যেই জায়গাগুলোর জন্য যে বই দরকার ওটা যদি তোমার থাকে, আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গা বুঝতে পারবে না, ধরতে পারবে না, টিচার বা বন্ধু বা দিদি দাদা কেউ না কেউ তো থাকবেন, সবারই লাইফে কারো না কারোর একটা পার্ট থাকে, তো সে তার কাছে তোমাকে সাহায্য নিতে হবে। ঠিক আছে? তা লজিক্যাল রিজনিং মাস্ট বি কেভিএস মাথন কিন্তু। ঠিক আছে? আর ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য তোমাদের এটাও কিন্তু আমি ওই কেভিএস মাথনের যে প্রিভিয়াস ইয়ারের বইটি আছে সেটাকে আমি সাজেস্ট করলাম। এবার ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ICT এটার জন্য আমি তোমাদের সাজেস্ট করব আর গুপ্তার একটি বই আছে সেই জায়গাটাকে করার ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের জন্য। ওখানে মূলত অ্যাডভান্স লেভেলের কিছু থাকে, কারণ ইদানিং একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিচ্ছে, তো সেটাকে তোমরা ফলো করতে পারো। ICTর জন্য আমি সাজেস্ট করবো কেভিএস মাথনকে। ICT নিঃসন্দেহে কেভিএস মাথন খুবই ভালো। ICTর প্রত্যেকটা টার্মকে ওখানে খুব ভালোভাবে মানে মোটামুটিভাবে তুলে ধরেছে আর কি। তুমি যদি মানে তুমি অ্যাডভান্স লেভেলে পড়তে চাইছো না, জাস্ট মানে মুখস্থ করতে চাইছো যেন পরীক্ষাতে না আটকাও, তো তার জন্য করতে পারো। যদিও বা তোমাকে শুধু কেভিএস মাথন পড়লেও চলবে না, আরও কিছু বিষয়কে অ্যাড করতে হবে। যেমন কেভিএস মাথনে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই ওই অ্যাব্রিভিয়েশনসগুলোকে এতটাই শর্টে দেওয়া আছে যে অনেক সময় আমরা ধরতেই পারি না যে ওটা কী। তো আর পরীক্ষাতে আবার অনেক সময় অ্যাব্রিভিয়েশনগুলো শুদ্ধ অশুদ্ধর বেসিসে দেয়, তো ওই জায়গাগুলোকে তোমাকে একটু ইন্টারনেট বা অন্যান্য বই, যেমন আরিয়ান্তের যে বইটি আছে ওই বইটাতেও বেসিক্যালি ICTর জায়গাটা খুব ভালো আছে, তো ওখান থেকেও তোমাকে একটু নোট ডাউন করে, মোট কথা তোমাকে নোট করতে হবে, শুধু বইয়ের ওপরে রিলাই করলে কিন্তু চলবে না, নিজের নোট বানাতেই হবে তোমাকে। তুমি যদি কোনো ইনস্টিটিউশনে না পড়ো বা কোনো টিচারের কাছে না পড়ো, তিনি যদি কোনো নোট না দিচ্ছেন তাহলে তোমাকে অবশ্যই নিজের নোট বানাতে হবে। ঠিক আছে? তো এই ICTর ক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে খেয়াল করবে। আর ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের জায়গাটা তো তোমাদের বললামই। এরপরে তোমাদের থাকলো হচ্ছে পিপল এনভায়রনমেন্ট হায়ার এডুকেশন। তো এটার জন্য আমি একদম সাজেস্ট করবো আরিহান্তকে। আরিহান্তের যেটা নতুন এডিশন বেরিয়েছে পিপল এনভায়রনমেন্ট এবং হায়ার এডুকেশন, হ্যাঁ কেভিএস মতনও ভালো, কিন্তু এটাতে যেহেতু আমি অ্যাডভান্স লেভেলে বলছি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, কারণ ওদের বই দেখলাম খুব সুন্দরভাবে চার্ট করা আছে। ঠিক আছে? তো নর্মালি ছোটো মোটো চার্ট ওখানে রয়েছে, ডিটেলস নেই অতটা, কিন্তু চার্ট আছে। তো তোমাকে 3টে বই মিলিয়ে এই চার্টগুলোকে তোমাকে নিজেকে একটু করে করে ফিল করতে হবে। আর হরপ্রীত করের বইটি দেখবে, কেভিএস মাথন দেখবে, এবং আরিহান্তের যে নিউ এডিশনটা আছে সেটাকে তোমাকে একটু দেখতে হবে। 3টে বইকে একটু তোমাদের এই 2টো চ্যাপ্টারের জন্য করতে হবে। আর এই 2টো চ্যাপ্টারই কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু একটু রেডি করতে হবে। ঠিক আছে? তো প্রত্যেক মাসের বেসিসে কী ধরনের আসে তোমার মানে পরীক্ষা পর্যন্ত, তো সেই জায়গাটা থাকে। আর আমাদের তোমরা হয়তো বা লক্ষ্য করেছো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে প্রত্যেক মানে পরীক্ষার আগে আগেই আনা হয়, তো সেটাতেও তোমরা করতে পারো, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সকেই ওখানে ধরা হয়। তো এইভাবে এই টোটালটাকে কিন্তু মনে রাখতে হবে। আর রিভিশনটা কিন্তু 3টে বইয়ের থেকে যে নোটটা নিলে রিভিশনের সময় কিন্তু ফাইনাল যখন 7 মান্থে গিয়ে যখন তুমি রিভিশন শুরু করবে, ওই তখন কিন্তু ওই এটা করতে যাবে না যে মূলত ওই 3টে বইয়ে কী আছে ওগুলোকে আবার পড়ি, ওই ভুল করতে যাবে না। সবগুলো যা যা বই 3টে 4টে যেই যতগুলো বই ব্যবহার করেছো সেগুলোর থেকে যে নোটটা তুমি করলে, ওই নোটটাকে ফাইনালি তুমি তারপরে মূলত এই রিভিশনের মান্থে একদম মানে ঠোঁটস্থ করে নেবে, মুখস্থ না ঠোঁটস্থ, যেন পেজ উল্টানোর সাথে সাথে তোমার মনে পড়ে যাচ্ছে কী কী। কারণ এটা করতেই হবে, কারণ আমাদের এডুকেশন যে আমাদের যে
এডুকেশন সেক্টরটি আছে এটা সম্পূর্ণটা মুখস্থবিদ্যের উপরে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি মুখস্থ না করলে তুমি সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে? তো তোমাকে কিন্তু এটাকে করতেই হবে বা এই জায়গার ওপরে কিন্তু একটু গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে? তো এটাকে একটু ফোকাস করবে, এই জায়গাগুলোর ওপরে গুরুত্ব দেবে, ঠিক? এবং এই প্রত্যেকটা বিষয়কে যেটা যেটা আমি বললাম আশা করি খাতায় করে নিয়েছো এবং সেই অনুসারে চেষ্টা করবে করার। আর যদি তোমাদের দরকার পড়ে যে কারোর সাহায্য দরকার, তো বেসিক্যালি আমাদের দেখবে একটি ব্যাচ শুরু হচ্ছে, তা রুদ্র ব্যাচ, যেটা কিনা মার্চের 6 তারিখ থেকে শুরু হচ্ছে। তো যাদের যাদের ইচ্ছে আছে সেটাতে জয়েন করতে পারো, একদম ইন ডিটেল পড়ানো হবে, তো সেইখান থেকেও তোমরা করতে পারবে। আমি 2-1-এর মধ্যে ডেমো ক্লাস নিয়ে আসবো। তো মিনিমাম ধরে নাও তুমি জয়েন করবে না, সেলফ স্টাডি করছো, জয়েন করবে না, তবুও ডেমো ক্লাসটা করে একটু ধারণা তো নিতেই পারবে যে কোন বিষয়গুলোকে কীভাবে ধরতে হবে। ডেমো ক্লাসে তো একটা চ্যাপ্টার পড়ানোই হবে, একটা চ্যাপ্টারের একটা অংশকে। তো অবশ্যই ধরে নাও যে ডেমো ক্লাসটাকে অ্যাটেন্ড করবে, যে কী ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন ধরনের জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন ধরনের বিষয়গুলোকে ফোকাস করা হচ্ছে সেটার উপরে, ঠিক আছে? তো আমাদের রুদ্র ব্যাচটাকে তোমরা কনসিডার করতে পারো যদি তোমরা ধরে নাও এমন মনে হচ্ছে যে দ্রুততার সাথে তোমাদের কমপ্লিট করতে হবে, তাহলে অবশ্যই একজনের সাহায্য তো সেক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্ট থাকবেই থাকবে, সে এখানে নাও বা যে কোনো জায়গায় তুমি সেটাকে নাও। আর যে বইগুলোকে বললাম প্রত্যেকটাকে কিন্তু ইমিডিয়েটলি চেষ্টা করবে অর্ডার করার। অ্যামাজনে গেলেই বই, সমস্ত বই পাওয়া যায় এখনকার দিনে। ওই যে আমাদের যে একটা অজুহাত থাকে যে বই পাচ্ছি না স্যার, ওটার তো এখনকার দিনে কোনো জায়গা নেই, কারণ তুমি জাস্ট অ্যামাজনে গিয়ে যে একটা সার্চ করবে, তোমার বাড়ি অ্যাড্রেস দেবে বা তোমার বাড়িতে এসে বইপত্র দিয়ে চলে যাবে। তো এখনকার দিনে তো তোমার জাস্ট পড়ার অপেক্ষা, তুমি সেলফ স্টাডি করছো, তোমার জাস্ট পড়ার অপেক্ষা, তো আর সমস্ত কিছু তোমার হাতের কাছে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল মূলত বিষয়গুলো। এবার তোমাদের যদি কিছু ফেস করছো, তোমরা কিছু প্রবলেম যেগুলো মূলত তোমরা জানাতে চাইছো যে সেগুলোকে কিভাবে সলভ করবে, তো তোমরা বলতে পারো। মাইক্রোফোন অন আছে, একটু হাত তুলবে, সেই অনুসারে আমি একজন একজন করে তোমাদের সবার যে মন্তব্য আছে সেটাকে আমি শোনার চেষ্টা করছি, ঠিক আছে? কারোর কোনো যদি অসুবিধা থাকে, পড়তে গিয়ে কোনো অসুবিধা ফেস করছো সেলফ স্টাডি করতে গিয়ে, তো সেক্ষেত্রে বলতে পারো। কারো কোনো অসুবিধা হচ্ছে হাত তুলতে পারো। সেলফ স্টাডি করতে গিয়ে তোমরা কোনো অসুবিধা ফেস করছো? আচ্ছা, সৌভিক হাত তুলেছো, বলো সৌভিক। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমি তো আপনার আপনার করানো যে ফ্রি ক্লাসগুলো ওগুলো দেখেই পেপারটা তৈরি করছি। তো সুতরাং ফিনান্সিয়াল যে ব্যাপারটা আমার একটু আছে। ফিনান্সিয়াল ব্যাপারটা ঠিক আছে, ওটা হ্যাঁ আমি জাস্ট বলছি যে তোমার পড়ার সময় কিছু কি তুমি ফেস করছো, মানে কোনো চ্যাপ্টারকে কিভাবে পড়তে কি তোমার অসুবিধা হচ্ছে, সেই জায়গাটাকে আমি এখানে বলতে বলছি। অসুবিধা তো হচ্ছে, যেহেতু আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, সেহেতু অসুবিধা তো একটু হয়। এবার যে প্রবলেমটা আমার ফেস করতে হয় সেটা হচ্ছে এই একবার আমি পরীক্ষা দিলাম ডিসেম্বরে, এর আগে পরীক্ষাটা, যেটা হচ্ছে সেটা ম্যাথামেটিক্যাল রিজনিং এবং ডিআই এর যে এটা আছে ওটা একটু সমস্যা আমার হচ্ছে। এবার এই জায়গাগুলো উপর আপনি যে ফ্রি ক্লাসগুলো নিয়ে এসেছিলেন তার উপর বেশ করে কিছুটা পড়েছি, অনেকটাই পড়তে পেরেছি, কিন্তু বেশিরভাগ সময় দেখছি যে ডিআইটা আর ম্যাথামেটিক্যাল রিজনিংটা একটু সমস্যা হচ্ছে। ওই যে যেটা আমি তোমাকে বললাম একটু আগে, ঠিক আছে? তো সবাইকেই বললাম যে একটু চেষ্টা করবে বইপত্রগুলোকে হাতের কাছে রাখার, ঠিক আছে? তো কিছু সলিউশন থাকে কিছু কিছু জায়গার, সেগুলোকে দেখার। আর যেগুলো ফ্রি ক্লাসেস আমি আনছি বা অন্যান্য বিভিন্ন ইউটিউবে তো অনেক চ্যানেল আছে, সেগুলো তোমরা দেখতে পারো, যেখানে কিনা ফ্রি ক্লাসেসগুলোর মাধ্যমে কোনো একটা বিষয়কে সলিউশন করে দেখানো হচ্ছে, সেগুলোকেও দেখবে। মোট কথা যখন তুমি নিজে প্রিপেয়ার করছো তখন কিন্তু তোমাকেই সম্পূর্ণটা দেখতে হবে যে মানে তোমাকে কেউ এসে করিয়ে দেবে না, এটা বাস্তবটাকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো কেউ এসে তোমাকে করিয়ে দেবে না, ঠিক আছে? তো এটা যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে তত মঙ্গল। কারণ হচ্ছে যতই আমরা বলি না কেন যে আমি ধরে নাও যে এই জায়গাগুলো পারছি না, ওই জায়গাগুলো পারছি না, কিন্তু তোমাকেই আলটিমেটলি যারা ধরে নাও কারো কাছে পড়ে তাকেও নিজেকেই পড়তে হবে, নিজেকেই স্টাডি করতে হবে। স্টাডির জন্য কিন্তু নিজের ছাড়া অন্যের ওপর রিলাই করবে না যে এই ব্যক্তিটির জন্যই আমার এটা হচ্ছে না বা এই ব্যক্তিটি পড়ার নেই বলে আমি এটা পারছি না, না, সম্পূর্ণটা চেষ্টা করবে নিজের থেকে। যখন তুমি সেলফ স্টাডি করছো বা তুমি কারো কাছে পড়ছো তবুও তো তোমাকে নিজেই পড়তে হবে,
তো যখনই দেখবে তোমার উইক জোন, যে এটা উইক জোন বেরোলো, যেমন সৌভিকের একটা দুটো উইক জোন আছে, ম্যাথামেটিক্যাল রিজনিং আর হচ্ছে মূলত ডেটা ইন্টারপ্রিটেশন। এবার এই রিলেটেড এই উইক জোনকে সলভ করবার জন্য তোমাকে এবার তোমার নিজস্ব টেকনিক ফলো করতে হবে, যে তুমি দেখো যে তুমি কোনটাতে অসুবিধা হচ্ছে। তুমি কি সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারছো না? কারণ ডিআইয়ের কিছু সূত্র থাকে, সে ডিআইয়ের কিছু রুলস থাকে, ঠিক আছে? তো সেই রুলসগুলোকে প্রত্যেকটা, যেমন টেবলের ক্ষেত্রে কিছু রুলস থাকে, পাই চার্টের ক্ষেত্রে কিছু রুলস থাকে। তো এবার দেখো যে ওগুলো তুমি মানে কোন বইয়ে তুমি পাচ্ছ, বা কোনো ভিডিওতে পাচ্ছ, বা কোনো জায়গায় পাচ্ছ, ওই সূত্রগুলোকে এবার তুমি আইডেন্টিফাই করবার চেষ্টা করো, এবং তার ভিত্তিতে তারপর তুমি নিজেকে তৈরি করবার চেষ্টা করো। বুঝতে পারলে তো? তো যেটা উইক জোন আসে, জাস্ট ওটাকে এইভাবে ছেড়ে দিলে চলবে না যে আচ্ছা এটা উইক জোন আমার, এটা তো এরকমই উইক জোনই আমার থেকে যাবে, না, ওটাকে স্ট্রং করতে হবে। তো সেটার জন্য তুমি মূলত ওই জায়গাগুলোকে খুঁজে 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 বের করে সেই অনুসারে নিজের থেকে করবার চেষ্টা করো, তাহলে দেখবে 100% সেখান থেকে তুমি উঠে আসতে পারবে। ঠিক আছে? তো আচ্ছা, রিমি কিছু বলবে? স্যার বলছি, স্যার আমি আপনার মানে যে প্রি ব্যাচ থাকে সেখানে রীতিমতো ক্লাস করি। তো স্যার সমস্যা যেটা হচ্ছে আমাদের টিচিং অ্যাপ্টিটিউডে যে মানে থিওরি যেগুলো আছে সেগুলো করতে গিয়ে স্যার মনে হয় যেন পুরো রিলেট হয়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা মিশে যাচ্ছে। তো ওখানটা একটু খুব মানে বড়সড় আমার ক্ষেত্রে খুব প্রবলেম হয়। তো স্যার আপনি তো ফ্রি ক্লাস করান, মানে থিওরি গুলো একটু পড়িয়ে দেন, খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, এবার কি বলো তো, ফ্রি ক্লাসেসের মধ্যে তো সমস্ত কিছু একবারে আমি ধরাতে, মানে সমস্ত কিছুকে তো সেখানে নিয়ে আসা অনেকটাই অসম্ভব ব্যাপার। তবুও আমি চেষ্টা করব যে যেন পার্ট আকারে আকারে একটা নির্দিষ্ট সময়ের বেসিসে যেটাতে কিনা সুবিধা হবে সেই জায়গাগুলোতে করতে পারি। আর চেষ্টা করবো, যে বললাম যে যখন তুমি সেলফ স্টাডি করছো তখন তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে মূলত বইগুলোকে ফলো করা। থিওরির জন্য হরপ্রীত করকে ব্যবহার করো। হরপ্রীত করের যে বইটি আছে ওখানে দেখবে থিওরিগুলোকে পার্ট ওয়াইজ ধরে করা আছে, হরপ্রীত করের বইটি। ওটা আছে তোমার কাছে? হরপ্রীত করের বইটি আছে? আচ্ছা, বেশ। তো সেই ক্ষেত্রে হরপ্রীত করের বইটিকে একটু কিনে নিও। তো ওখানে কিন্তু থিওরিজগুলোকে পার্ট করে করা আছে, সেই জায়গাগুলোতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে? তো আর ফ্রি ক্লাসেসের মাধ্যমে আমি যতটুকু আমি তো প্রতিনিয়তই তোমাদের ক্লাস দিচ্ছি, তো দেখবে কিছু না কিছু জায়গা তো ওখান থেকে ক্লিয়ার হবেই হবে। ঠিক আছে? তো আচ্ছা, আর অবশ্যই নেটটাও ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। প্রতিনিয়ত দেখবে কিছু না কিছু সেখান থেকে তুমি নতুনত্ব পাবেই পাবে। আচ্ছা জয়ন্ত বলো। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে ওই ডিআই যে কোশ্চেনটা বললেন যে কেভিএস মডেলের বইটা যেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ওটা সলভ করলেই হয়ে যাবে? দেখো, সলভ তো তোমাকে অনেক বই করতে হবে, কিন্তু আমি বেসিকটাকে মানে বলার চেষ্টা করেছি। ওটা করলেই হবে না, তোমাকে কেভিএস মডেলটা এবং তোমাদের দেখবো যে আড্ডা 24-এর আমি একটা বলেছিলাম, আড্ডা 24-এর একটি ডিআইয়ের বই আছে, সেটাকেও তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে? তো কেভিএস মডেলে যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রেক্ষিতে আছে। এটাতে তুমি একটা ধারণা পাবে যে আচ্ছা কীভাবে প্যাটার্নটা ফলো হচ্ছে। এবার সেই অনুসারে যখন তুমি সলভগুলোকে ধীরে ধীরে আরও করতে থাকবে তখন দেখবে যেগুলো অ্যাডভান্স লেভেলের থাকবে, যেমন ধরে নাও বিভিন্ন বইগুলো, ওগুলোতেও তখন তুমি আস্তে আস্তে সেগুলোকে করতে পারবে। তো বেসিকটা তো তোমাকে শুরু করতে হবে। তো বেসিকটার জন্য আমি বললাম যে কেভিএস মডেলের পিওয়াইকিউ সেটটাকে শুরু করো, তাহলে প্যাটার্নটাকে ধরতে পারবে কী ধরনের কোশ্চেন মূলত আসছে। ঠিক আছে? তো স্যার গতবারের পরীক্ষায় একটা এক্সপেরিয়েন্স হয়েছে, মানে 5টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 3টে করে থাকে, দুটো ভীষণ টাফ থাকে। একদম এটা তো ডিআই এর নিয়ম। তোমার 3টে মোটামুটি থাকবে আর 2টো খুবই টাফ দিয়ে দেবে। আর 3টেকে যদি ওখান 5টার মধ্যে 3টে যদি করতে পারো, ওইভাবে যদি একটা নম্বরকে তুমি গেইন করতে পারো, তাহলে মানে ফার বেটার ওই সবগুলো ছেড়ে আসার থেকে, বা অন্ধের মতো জাস্ট ওগুলোতে ওই গোল করার থেকে বা টিক মার্ক দেওয়ার থেকে। তো ওর জন্য বলি সবগুলো একটু একটু করে পড়বে, জানো কি না সেগুলোকে তুমি করতে পারো। আচ্ছা, অনু রায় এখানে একটি মেসেজ করেছো যে তুমি নেট কোয়ালিফাই করেছো, কনগ্রাচুলেশনস অনু। আচ্ছা, তুমি মনে জানিয়েছিলে আমাকে। ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে যেটা করতে তোমাদের কিছু ফেস করছো? দেখো, রেগুলারিটির মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত থাকবে। দেখবে ফ্রি ক্লাস তো প্রতিনিয়তই নিয়ে আসি আমি, যেমন আজকে সকালেও একটা ফ্রি ক্লাস করালাম। ঠিক আছে? তো সেগুলো তো তো সেগুলোকে দেখতে হবে, সেই জায়গাগুলোকে দেখতে হবে, এবং তোমার সেলফ স্টাডিটাও করতে হবে। দেখবে ইজিলি তুমি কানেক্ট করতে পারবে, ইজিলি সমস্ত বিষয়কে ধরতে পারবে, অসুবিধা হবে না। আর কারোর কোনো বিষয়? বেশ, রিমি কি কিছু বলবে? ওকে, আর কারোর? ঠিক আছে। তো কারোর কোনো বিষয় নেই বা কোনো জানার নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার তোমরা বাড়িতে থ্রুলি পড়া শুরু করো।
এইটাকে টার্গেট করো মার্চ থেকে তুমি ধরেছো। আচ্ছা, দশরথ হাত তুলেছো, বলো দশরথ কিছু বলবে? কোর্স ফিটা একটু জানতে চেয়েছিলাম স্যার। ও, এটা তো দেখো, এটা তো কোর্স ফির জন্য তো আমি এটা করাচ্ছি না, তো সেই ক্ষেত্রে তুমি মেসেজ করো, আমাদের যে নম্বরটা আছে ওপরে, ওখানে তুমি পেয়ে যাবে কোর্স ফিটা, ঠিক আছে? তো তো যেটা আমি বলছিলাম, তো এই থ্রুতে তোমরা এবার চেষ্টা করো, ঠিক আছে? পুরো এই কয়েকটা মাস নিজের 100% দাও, যেন তুমি বেটার থেকে বেটার কিছু করতে পারো। আর আরেকটা কথা বলবো, আজকের থেকে, আজকে নয় কালকে শুরু করব, কালকে নয় পরশুদিন শুরু করবো, এটা করো না। এই যে শুনে গেলে যে স্ট্রাকচারটা তো বুঝতে পারলে যে কতটা দরকার বা কতটা মূলত বিষয়গুলো তোমার একদম মেন্টালি থ্রুতে একদম স্বচ্ছ ধারণা থাকা দরকার, এটা তো বুঝতে পারলে। এবার একে বেস করে এবার এগোনোর চেষ্টা করো। আর আবারও বলবো, এখন থেকে যদি শুরু করো, এই যে মার্চের থেকে যদি শুরু করো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের দিকে ধরে নাও পরীক্ষা হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু এই সেশনটা পিছিয়ে গেছে, পরেরটাও সাধারণত তাই করে, নেট এই যাবৎ তাই করে এসেছে। যেমন দেখবে আগের বছরের জুলাইয়ের সেশনটা পিছিয়ে গেছিলো ওই যে কোশ্চেন লিক হওয়ার বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য, তারপরে দেখো এটাকে কিন্তু পিছিয়ে দিল, তো সেই ক্ষেত্রে পরেরটাও ওইভাবেই দেখবে পিছিয়ে যাবে হয়তো। তো সেই জায়গাতে ধরে নাও তোমার মিনিমাম তো তোমার 6 মাস রিকোয়ারমেন্ট থাকবেই থাকবে। তো এই 6 মাস তুমি ধরে নাও না যে তোমার আগস্টে পরীক্ষা হবে, ওই অনুসারে চলা শুরু করো না, ঠিক আছে? তো তারপরে ধরে নাও যে যদি আগেও পরীক্ষা হয়, তো যতটুকু পড়া আছে ওই ভিত্তিতেই পরীক্ষাটা দিলে কোনো প্রবলেম নেই তো তাদের, তাই না? তো এইটাকে একটু ফোকাস করে কিন্তু তোমরা আজকের থেকেই শুরু করো। সেলফ স্টাডিতে মাথায় রাখবে সমস্ত কিছু তোমাকেই করতে হবে, নোটও তোমাকে করতে হবে, কোশ্চেন প্র্যাকটিসও তোমাকে নিজেই কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, থিওরিজগুলো নিজেকেই ভেবে করতে হবে। হয়তো বা কোনো একটা জায়গায় তুমি একটু সাহায্য পাবে কোনো ইউটিউবের কোনো একটা সেকশন থেকে বা কিছু থেকে, কিন্তু করতে হবে তোমাকে নিজেই। তো সেটাকে যদি তুমি দেরি করে শুরু করো তাহলে কিন্তু হবে না। তো এখন থেকে শুরু করো, এখন থেকে যত ভালোভাবে শুরু করবে তত বেটার ম্যানারে কিন্তু এগোতে পারবে, ঠিক আছে? তো কারণ দেরি যত করবে পরীক্ষার সামনে এসে তখন কিন্তু হতভম্ব হয়ে যাবে, তখন দেখবে ওই সবাই স্ট্যাটাস দিচ্ছে যে কোয়ালিফাই করলাম, তুমি কোয়ালিফাই করতে পারলে না, তখন কিন্তু আফসোস করে লাভ নেই, তাই না? আফসোস করতে হলে আগেই করো, ওই শেষে আফসোস করে লাভ নেই যে পরীক্ষাতে আমি কোয়ালিফাই করতে পারলাম না, তাহলে লাভ কি? তো সেটাকে যদি আগে করো যে আমি শুরু করতে পারছি না, শুরুটা আমার করতে হবে, একবার শুরুটা তো করো, পড়া শুরু করো, দেখবে অটোমেটিক এগোতে থাকবে। যে দেখবে টিচিং অ্যাপটিটিউড কমপ্লিট করলে একটা কনফিডেন্স চলে আসবে, না নিজে পড়ছি পারছি। তারপরে দেখবে রিসার্চ অ্যাপটিটিউড, তারপর দেখবে অটোমেটিক্যালি তুমি ধরতে পারছো। তারপরে দেখবে কমিউনিকেশন, আইসিটি, যেগুলোই আসবে অটোমেটিক্যালি দেখবে হতেই থাকবে। শুরুটা তো করো, আর প্ল্যান মাফিক করবে, আবারও বলছি নির্দিষ্ট প্ল্যান মাফিক করবে। এইখানেই হচ্ছে বেসিক্যালি, ফ্র্যাঙ্কলি যদি বলি, এখানেই হচ্ছে বেসিক্যালি আমরা দেখবে আমরা কোনো একটা স্কুল কলেজে পড়ি যেন আমাদের ফর্মাল এডুকেশনের সাথে আমরা যুক্ত থাকি, একটা যেন আমাদের ধারাবাহিকতা থাকে। ওই স্কুল এডুকেশনে না পড়ে যদি আমরা নিজেরাই বাড়িতে পড়তাম, তাহলে ওই যে 5-এর পরীক্ষা আমরা হয়তো বা 10-এ গিয়ে দিতাম। মানে আমি কথাটা ধরাতে পারছি তো? কারণ কি হয় বলো তো, আমরা অনেক সময় আমরা সবাই মানুষ তো নিজেকে রেগুলেট করতে পারি না। তো সেইখানেই আসে হচ্ছে বিভিন্ন ধরনের স্যারেদের বা বন্ধুদের বা মা বাবাদের বা ধরে নাও যে কোনো প্রতিষ্ঠানের একটা সহায়তার জায়গা, যে প্রতিনিয়ত তুমি থেমে যাচ্ছ কিন্তু প্রতিষ্ঠান তোমাকে বা তোমার মা বাবা ক্রমশ তোমার মধ্যে উৎসাহ জাগাচ্ছে, এটা পড়তে হবে, এই দিন এটাকে কমপ্লিট করতে হবে, এই দিন এটাকে কমপ্লিট করতে হবে, ওইভাবে উৎসাহ জাগিয়ে কিন্তু নিয়ে যায়। ফলে কী হয়, একটা সময় পরে গিয়ে তুমি দেখো যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি প্রথমের দিকে ডাউন হয়ে গেছিলে, কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল। তো এই জায়গাগুলোর একটা ভূমিকা থাকে। তো ওর জন্যই বলছিলাম, যদি তোমাদের দরকার হয় বা তোমরা যদি মনে করো যে ব্যাচে জয়েন করবে, তাহলে এই যে 6 তারিখ থেকে আসছে যেটা হচ্ছে একদম ফাউন্ডেশন ব্যাচ, আবারও বলছি, দেখবে অন্য ইনস্টিটিউশনে যেমন আমি দেখছি, এগুলো তো আর বলা যায় না যে কে করছে না করছে, অন্য ইনস্টিটিউশনে পুরোনো ব্যাচের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো তারপরে যেমন একজন স্টুডেন্ট আমাকে যেমন বলছে যে পুরনো ব্যাচ নয়, তো একদমই নতুন ব্যাচ, একদম বেসিক থেকে যেভাবে আমি তোমাদের এখানে দেখালাম, এই যেভাবে তোমাদের আমি একটা টপিককে শেষ করার যে স্ট্রাকচার এখানে দিলাম, সেইভাবেই তোমাদের পুরো টপিক আমরা আমাদের ব্যাচে শেষ করাবো, ঠিক আছে? তো একদম পুরোটা ডিটেলস হবে। যারা সেলফ স্টাডি করছো তারাও এই সেম স্ট্রাকচারকে ফলো করতে পারো আমাদের ইনস্টিটিউশনে। আমি ওর জন্য একদম ওপেন দিয়ে দিলাম এটাকে, এই যে এই স্ট্রাকচারটাতে তোমরাও যারা সেলফ স্টাডি করছো নিজেরাও এই স্ট্রাকচারেই কমপ্লিট করো। আর যারা ধরে নাও জয়েন হতে চাইছো, এগুলোতেই এই স্ট্রাকচারের ভিত্তিতেই কিন্তু একদম নির্দিষ্ট সময় তোমার টোটাল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে।
প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, বাংলা ইংলিশের নোট থাকবে, মান্থলি ফিস দিতে পারবে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে। এবং তোমরা তো আমাকে চেনোই, আমি কতটা ডিটেলসে জটিল বিষয়কে সহজভাবে বলে দিই। এবং তার সাথে সাথে 100% লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস মিনস তোমাকে একদম লাইভে এসে অ্যাপের মাধ্যমে আমাদের টোটালটা পড়ানো হয়, অ্যাপে এসে পড়িয়ে তোমাকে কিন্তু কমপ্লিটেড করিয়ে দেওয়া হবে। তো এটা ডেমো ক্লাস আছে 4 তারিখে সন্ধ্যে 7টার দিকে ডেমো ক্লাস এটার অ্যারেঞ্জ করা হয়েছে। তো যদি তোমাদের ধরে নাও যে তুমি নিজেই পড়ছো, কোনো প্রবলেম নেই তাতে। ডেমো ক্লাসটা তো দেখতেই পারো, তাই না? তো ডেমো ক্লাসটা দেখে নিও। দেখে নিয়ে যদি তোমার মনে হয় যে সাহায্য দরকার, সেই ক্ষেত্রে পরবর্তীকালে তুমি করতে পারো। আর ডেমো ক্লাসে যে টপিকটা কমপ্লিট করানো হবে সেটাও তো তোমার পড়া হয়ে যাবে, তাই না? সেটাও ওই ডেমো ক্লাসে আমরা প্রত্যেকটা ডেমো ক্লাস এই পর্যন্ত যা নিই কোনো একটা ব্যাচকে শুরু করবার সময় প্রত্যেকটা ডেমো ক্লাসে মূলত ওই টপিকটাকে কমপ্লিট করিয়ে দিই যেটা ওখানে পড়ানো হচ্ছে বা যে জায়গাটাকে ধরানো হচ্ছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই দেখবে যেটা পড়ানো হবে সেটা ইজিলি তোমরা ধরতেও পারবে, বুঝতেও পারবে, এবং তোমারও কোনো যদি কনফিউশন থাকে ওখানে ক্লিয়ার করতে পারবে। তো এটা করে নিও। তো দেখো, আমি তোমাদের একটা গ্রুপের লিঙ্ক দিলাম চ্যাট বক্সের মধ্যে। তো সেটা আমাদের মূলত ডেমো ক্লাসের গ্রুপের লিঙ্ক। তো যারা ডেমো ক্লাসের সাথে যুক্ত হতে চাইছো, তো এই লিঙ্কে টাচ করে মূলত ওই ডেমো ক্লাসের গ্রুপে যুক্ত হয়ে যাবে। ঠিক 4 তারিখ দেখবে সন্ধ্যে 7টার দিকে, যেমনটা আজকে তোমাদের আমি যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য একটা পুরো সেশন আমি অ্যারেঞ্জ করলাম। তো সেখানেও পুরো ডেমো ক্লাসের একটা সেশন অ্যারেঞ্জ করা হবে এবং দেখানো হবে কিভাবে তোমরা অ্যাপের ভিত্তিতে টোটাল বিষয়গুলোকে কমপ্লিটেড করতে পারবে। ঠিক আছে? তো যারা জয়েন করবে তো সেক্ষেত্রে জয়েন করতে পারো। আশা করি তোমাদের একটু হলেও আমি একটা ধারণা দিতে পেরেছি যে কিভাবে পড়বে। এবার তোমাদের ওপরে, কারণ আবারও বলবো, তোমাকে কেউ এসে কিন্তু খাইয়ে দিয়ে যাবে না পড়াশুনো, বা একদম পড়িয়ে দিয়ে যাবে না। পড়তে তো হবে তোমাকেই। এটা তোমার স্ট্রাগল, তোমাকেই এটার সাথে যুদ্ধ করতে হবে। তোমাকে কেউ এসে মূলত করে দিয়ে যাবে না যে বাপু এই যে নাও, এই যে প্রসাদ নাও, তুমি এটাকে খেয়ে নাও। এই যে দেখবে অনেক, এখন তো বিজ্ঞাপনের যুগ, দেখবে ফেসবুক ইউটিউবে অনেক বিজ্ঞাপন বেরোয় যে আমরাই একদম 100% গ্যারান্টি লিখে দেয়। দেখি তো হাসিও পায়, কিছু করার নেই। মানে লিখে দেয় যে 100% গ্যারান্টি সহকারে মূলত কোয়ালিফাই। মাথায় রাখবে, কেউ কোনোদিনও কাউকে 100% গ্যারান্টি দিতে পারে না, তাই না? তো যখনই দেখবে এই ধরনের অতিরঞ্জিত কিছু থাকছে, ওগুলোতে একটু সচেতন হবে। দেখো, মাথায় রাখবে, নিজে না পড়লে কেউ কোনোদিনও কিন্তু কোনো কিছু কেউ করতে পারে না। যত সাকসেসফুল ব্যক্তি আছে সবাই নিজেই পড়েই হয়েছে। প্রতিষ্ঠান তোমাকে পথ দেখিয়ে দেবে, পড়তে হবে তোমাকে নিজেই। হ্যাঁ, আমি কোনো একটা জটিল থেকে জটিল টপিককে সহজ থেকে সহজতর করে তোমাকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো আমি সহজ করে বুঝিয়ে দেবো, কিন্তু তুমি যদি না পড়ো তাহলে কীভাবে হবে? তুমি যদি না ধরো তাহলে কীভাবে হবে? তো এই জায়গাটাকে মাথায় রাখবে। তোমরা যথেষ্ট বড়, তো এই জায়গাটাকে মাথায় রেখে আজকের থেকে প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে? তো কোনো টিচার, আমারও কথা বিশ্বাস করো না যে কোনো টিচারের চক্করে পড়লে। এখনকার দিনের টিচার বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি, তো ফেসবুকে অনেক ধরনের অ্যাড আসে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই সবাই মূলত একটা কি বলবো, মানে লেখার আগে ভাবেও না যে এটা বলা উচিত কি নয়। ঠিক আছে? তো সেগুলোর চক্করে না পড়ে যদি সেলফ স্টাডি করছো, নিজে পড়ো। আর যদি কারোর সাহায্য নিচ্ছ, সেই টিচারের একদম যথাযথ, যে উনি পড়াচ্ছেন, তো উনি বলছেন, উনি পড়াচ্ছেন, তো উনি আমাকে এত জ্ঞান দিচ্ছেন, উনি নিজে ওই জায়গাগুলোকে ফলো করছেন, তো এই জায়গাটাকে নিজে প্রশ্ন করে সেই অনুসারে এগোনোর চেষ্টা করো। দেখবে সাকসেসফুল হবেই। কারণ হচ্ছে কিছু সময় অবশ্যই আমাদের সাহায্য দরকার হয়, তো নিতে হবে, কিন্তু সেই বেসিসে করার চেষ্টা করো। তো আশা করব তোমাদের এই যে টোটাল এই অগস্ট মানে অবধি যে তোমাদের যাত্রাটা আছে ওটা সুগম হোক, এবং আমিও ফ্রি ক্লাসেসের মাধ্যমে যতটা তোমাদের হেল্প করতে পারবো করব। আর অবশ্যই কী হয় বলো তো, আমি ফ্রি ক্লাসেস দিই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি তোমরা সেক্ষেত্রে কিছু সময় ফ্রি ক্লাসেসগুলোকে ধরে নাও যে দেখো, আবার কোনো সময় দেখো না। ফলে কী হয়, আমরাও ডিমোটিভেট হই যে আচ্ছা, সেই ক্ষেত্রে হয়তো বা ফ্রিতে যেহেতু দেওয়া হচ্ছে ওই জায়গাগুলোতে অতটা হয়তো বা গুরুত্ব দিচ্ছে না। তো মাথায় রাখবে, প্রত্যেকটা ক্লাস আমরা যখন করাই না, সমস্ত কিছুকে একটা গুরুত্ব সহকারে করাই। তো ফ্রি ক্লাসেসগুলোও যতটা দেওয়া হচ্ছে সেগুলোকে ভালোভাবে দেখে যারা সেলফ স্টাডি করো। আর যাদের আমাদের পেইড ব্যাচ আছে, এখানে তো একদম ফুল ফ্লেজভাবে একদম নিয়ম মাফিক সমস্ত করানো হয়। প্রত্যেক সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তো 2 দিনই হবে, নিয়ম মাফিক করানো হবে। তো সেই জায়গাতেও তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো। আর আজকের পিডিএফটা যেটা আমি তোমাদের একটা তৈরি করেছি, যাদের দরকার, জাস্ট আমাকে
হোয়াটসঅ্যাপে একবার নক করে দেবে যে স্যার আজকে যেটা আপনি প্যাটার্ন বানিয়েছেন এই যে 7 মাসের ওই পিডিএফটা আমার দরকার। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে দিয়ে দেবো, কারণ গ্রুপে দিলে অনেকেরই মনে করো যে রিকোয়ারমেন্ট থাকে না, তো ওভাবে দিয়ে তো লাভ নেই। যার যার দরকার আমাদের উপরে দেখো নম্বর আছে 9064253244, ওখানে জাস্ট সিম্পলি লিখে দেবে যে স্যার আমার ওই 7 মাসের স্টাডি প্ল্যানের পিডিএফটা দরকার, আমি সাথে সাথেই তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। গুড নাইট সকলকে, আশা করি একটু হলেও হেল্প করতে পেরেছি। ভালো থেকো সবাই, ভালোভাবে এভাবে পড়াশোনা শুরু করো। আর তোমাদের আমি দেখো গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, ওই গ্রুপে তোমরা যুক্ত থাকো। দেখবে ওই পরশু দিন অর্থাৎ 4 তারিখ ডেমো ক্লাস আসছে। ধরে নিচ্ছি তুমি অ্যাডমিশন নেবে না, তবু ডেমো ক্লাসটা করে ওখানে যা পড়াচ্ছি সেটাকে, যেহেতু ওটা একদম আমাদের পেইড ব্যাচের মতো করেই পড়ানো হয়, তো সেটাকে দেখে ওখানে যা বোঝানো হচ্ছে সেটাকে একটু অ্যাকোয়ার করবার চেষ্টা করো, তাহলে একটু হলেও তো তোমার হেল্প হয়ে গেল। তো সেই জায়গাটাকে একটু ফলো করবে সবাই। তাহলে ভালো থেকো, গুড নাইট। ওকে, রাখছি।